কি সাগরনীল, কি খবর? চলছে চলছে। দর্শকদেরকে জানিয়ে রাখি, রূপমদা ঢুকছে। রূপমদা ঢুকেছিল, তারপর একটু অসুবিধা হয়েছিল, তাই জন্য রূপমদা বেরিয়ে গেছে। অসুবিধা হয়েছে এসে মানে গেছে। নেটওয়ার্কের অসুবিধা হয়েছে? আবার আপনার হ্যাঁ হ্যাঁ। ভাবছেন নাকি পেট খারাপ হয়েছে, কি অন্য কোনো কেস? এসব কিছু নয়। না না, রূপমদা এসে গেছে, এসে গেছে রূপমদা। হ্যাঁ, রূপম এসে তাহলে গেছে। রূপমদা, বলো ডিনার করলে? তুমি তো এই না না, সময় ডিনার ডিনার করে হয়নি। না। না না, আমি দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে আমাদের অন্য একটা সময় করার কথা ছিল। সেই সময় রূপমদাকে ফোন করেছিলাম যে রূপমদা তোমার কি হবে এখন। রূপমদার গলা, মানে রূপমদাকে বোঝা যাচ্ছে যে রূপমদা ঘুম থেকে উঠে আমার ফোন ধরেছে। মানে আমি ঘুমটা বোধহয় ভাঙিয়েছিলাম, তাই কি রূপমদা? এত বৃষ্টির দিন রূপমদা আরামসে ঘুমাচ্ছিল। হ্যাঁ, সাগরনীল দেখছি সকাল থেকে বৃষ্টি বৃষ্টি করে আছো, গানটার ভিডিও বানিয়েছো, ওখানেও দেখছি বৃষ্টি বৃষ্টি করছো। হ্যাঁ, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, সলিড বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি আমাদের এখানে। বৃষ্টি তো সব জায়গাতেই হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে তুমি বৃষ্টি নিয়ে এত আকুলি বিকুলি করছো কেন? ভালো লাগছে, এক একদিন ভালো লাগে না, বাড়িতে আছি, বাড়ি থেকে বেরোনোর আজকে নেই, এবং বৃষ্টি হচ্ছে, এনজয় করছি পুরো। আর আরো আরো কারণ আছে, আর বাবা আজকে অফিস অ্যাবসেন্ট করেছে বৃষ্টির জন্য। তো ভালো, মানে আর কি, তিনজনে মিলে বসে গল্প করছিলাম, সেই সবকিছু মিলিয়ে ভালো দিন গেছে আর কি। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা লোকেশ কানাগরাজের রিসেন্ট ইন্টারভিউটা দেখেছো? একটা ইন্টারভিউ দিয়েছে লোকেশ কানাগরাজ। আমি ইন্টারভিউর কিছু হ্যাঁ ক্লিপ দেখেছি, পুরোটা দেখা হয়নি। হ্যাঁ, আমিও তাই, আমিও আরে তাই। সেই আবার কান্নাকাটি, যে আমাকে ফ্রিডম দেয়নি, এই দেয়নি, ওই দেয়নি, এইসব ও না হয়েছে। কয়েক দুদিন আগে একটা স্টেটমেন্ট দিল না, যেখানে ও বললো যে অডিয়েন্সকে আমি বলিনি যে এই ছবিটা সাইফাই ছবি, এই ছবিটা টাইম ট্রাভেল রয়েছে। আমি অডিয়েন্সের হিসাব মতো ছবি বানাবো না, আমি আমার মতো ছবি বানাবো, অডিয়েন্সের হুম। এটা আলটিমেট। আবার আজকে যে কথাটা, এটা মানে কন্ট্রাডিক্ট করছে কথাটা। যাই হোক। না, এই লিও আমার সব থেকে প্রবলেম মনে হয়েছিল। লিওর পরবর্তীতে লিও তো খুব ক্রিটিসাইজ হয়েছিল, তো তার পরবর্তীতে ও দুটো ইন্টারভিউ দেয়, ওই দুটো ইন্টারভিউতেই ও খালি জাস্টিফিকেশন দিয়েছিল যে এইটা আমি 10 মাসের টাইম লাগছিল বলে শুট করতে পারিনি, এটা ভেবেছিলাম, ওইটা হয়নি, ওটা হয়নি, ওরা অনেক কিছু বলেছিল। ঠিক আছে। তো এবার সেইবারে লোকে কিছু বলেনি, কিন্তু এইবারে তো লোকে লেখালেখি শুরু করে দিয়েছে। যে আমি রিসেন্ট ইন্টারভিউটা আমরা দেখলাম, অনেক পেজ, তামিল পেজ আর কি, যে এবারে বুঝতে পারলাম যে লোকেশ এর পরবর্তীতে কখনোই আপনি লোকেশের কাছ থেকে ভালো ছবি আশা করতে পারবেন না, বিকজ সে সবসময় আর কি কোনো অজুহাত দিয়ে থাকে। এবং মানে আবারও বলছে যে আমার উপর প্রেশার দেওয়া হয়েছে, কিন্তু কদিন আগে ও ইন্টারভিউতে বলেছে সান পিকচার্স আমাকে কোনো প্রেশার দেয়নি, আমাকে বলেছে তুমি রিলিজ ডেট ঠিক করো, আমি আগে ছবি কমপ্লিট করেছি তারপরে রিলিজ ডেট ঠিক করেছি। এই ধরনের কথা কিন্তু নিজেই বলেছে, আবার এখন বলছে আমাকে ফ্রিডম দেওয়া হয়নি। তো দুটো মানে পুরোপুরি কন্ট্রাডিক্টরি। তো খুব খারাপ লাগছে আর কি, মানে মানে খারাপ ছবি হয়ে গেছে, হতেই পারে, কিন্তু সেটার কথা হচ্ছে সেটাকে জাস্টিফাই করা আবার যে এই কারণে হয়নি, ওই কারণে হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সেটাও ঠিক নয় আর কি। না, সাগরনীল, ব্যাপারটা তোমার কি হচ্ছে কি opinion? বলতো, সামনে এসে যেভাবে, মানে রিলিজের আগে যেভাবে ছবিটার ব্যাপারে নানান কথাবার্তা বলেছে থালাপাতি, রজনীকান্তের মধ্যে দেখে থালাপাতি, লোকেশকে বলেছে রজনীকান্ত, সেই কথাবার্তাগুলোই ছবিটা দেখবার পরবর্তীতে আমার মনে পড়ছিল এবং আমার খুব রাগ হচ্ছিল আর কি। এবং তার পরবর্তীতে যে এরকম ধরনের স্টেটমেন্ট দিয়ে দেয় এবং তারপর ছবি এরকম বেরোয়, তখন তাকে তো ভুলভাল কথা ইন্টারভিউতে এসে বলতে হবেই। মানে এবারে যে লোকেশ বলেছে ইন্টারভিউতে এসে ভুলভাল কথা, সেটা আমার কাছে আর সারপ্রাইজিং লাগেনি আর কি। আমি জানতাম যে এটাই হবে, কারণ না হলে আবার ব্যাপারটা এরকম হয়ে যাবে যে ওর কথাকে এর পরবর্তীবার প্রমোশনে এসে ও এমনিতেই কেউ আর সিরিয়াসলি নেবে না, সত্যি বলতে। ও এসে যদি নিজের ছবিকে নিজে হাইপ আপ করে, আর ওকে কেউ সিরিয়াসলি নেবে না। এতদিন সিরিয়াসলি নিয়েছিল, সব থেকে বড় ওর যেটা ক্লিক করে গেছিল সেটা হচ্ছে মাস্টারের ক্ষেত্রে, যে 50% লোকেশ ফিল্ম, 50% বিজয় ফিল্ম। সেই কথাটা সত্যিকারের, মানে সেটা সত্যি কথা ছিল, ছবিটা দেখে সেটা বোঝা গেছিল। এবার তারপর থেকে যা করছে আর কিছু বলার নেই আর কি। মানে খারাপ লাগছে লোকেশের জন্য, কি হলো? নিজে দিকভ্রষ্ট হয়ে গেছে লোকেশ। আর খারাপ লাগার কিছু নেই। ও কাইথি টুটা বানালে তবু আমি একটু এ করতাম, কিন্তু কাইথি টুটাকেও তো হোল্ড করে যাচ্ছে, পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে কেন। দেখা যাক এবার এই ছবিটা নিয়ে কি হয়। দেখো, রজনী কামালকে একসঙ্গে নিয়ে, রজনীকে একা নিয়েই কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হুম। সেখানে রজনী কামালকে একসঙ্গে নিয়ে, মানে আমি আমার অ্যাকচুয়ালি নেলসনের প্রতি রেসপেক্ট বেড়ে গেছে, মানে কুলি দেখবার পরবর্তীতে, যে না ভাই না, নেলসন সামনে নেলসন তো আবার যদি দিচ্ছে। খারাপ বানায় আবার গালাগালি খাবে। নেলসন বিস্টের পর প্রচুর গালাগালি খেয়েছিল। হম 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 হম। না, ঠিক এটা আছে। তামিল অডিয়েন্সের রয়েছে। একটা হ্যাঁ, ছবিকে দেখো, ওরা তো মানে প্রথম 3-4 দিন দেখো চলতোই ছবিটা। প্রথম তিন হ্যাঁ, চার দিনও অ্যাকচুয়ালি ভালো ওয়ার্ড অফ মাউথ থাকলে যে পরিমাণ চলতো, সেই পরিমাণ গুলি চলেনি অ্যাকচুয়ালি, ভালো করে হ্যাঁ। ভাবলে। তো এটা অ্যাটলিস্ট ওদের ওখানে আছে যে ভাই ঠিক আছে চলো ছবি, যতই তুমি বড় কোলাবোরেশন করে নাও না কেন, যতই ফর্মুলা মারো না কেন,
যদি ছবি আফটার ভালো না হয় তাহলে অডিয়েন্স হয়তো মেবি একটা সার্টেন বক্স অফিস হয়ে গেল, তবে অডিয়েন্স ব্যাশ করতে তোমাকে ছাড়বে না, ব্যাশ করবেই। এইটা আছে, এটা দেখে ভালো লেগেছে। আরে ওরা কাউকে ছাড়ে না, এটা ওদের হেভি। ওদের মানে হুম কিরকম কোনো লেজেন্ডকেও ওরা নামিয়ে ফেলে দেবে, আবার ওরা বড় হিরোকেও নামিয়ে দেবে। ওরা মানে ওরা, হুম ওদের অডিয়েন্স হচ্ছে ওই হেভি। হুম মালায়ালাম অডিয়েন্স তো আরো ভালো। যাই হোক, আমরা বাগি ফোরে আসি। বাগি ফোরের ট্রেলার বেরিয়ে গেছে, ছবিটা মুক্তি পাবে আর একদিন পরবর্তীতে। হুম তো এটা তো রিমেক ছবি, এটাও মানে বাগির 3টে পার্টও রিমেক হুম ছিল, এটাও রিমেক। 2013 হুম সালে একটা তামিল ফিল্ম আছে, ওই ছবিটার নাম হচ্ছে এন্থু 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 বলে, মানে হচ্ছে 555 ছবিটার মানে, নামটার আচ্ছা। মানে আর কি। তো ওটারই রিমেক আর কি, রাইটস কিনেই নিশ্চয়ই করেছে, বা তার সাথে অ্যানিমাল কিছুটা মিশিয়েছে। আবার এখন তো দেখলাম গান যেটা এসছে ওটা পাঠান থেকে চুরি করেছে। তো মানে কোথা থেকে চুরি করেছে, মানে কিচ্ছু বাদ রাখেনি আর কি। তো জানি না মানে কি হবে ছবিটার ক্ষেত্রে, কিন্তু ট্রেলারের মধ্যে আমার টাইগার শ্রফের পারফরমেন্স কিন্তু সত্যি ভালো লেগেছে। টাইগার শ্রফ কিন্তু চেষ্টা হুম করেছে একটা অন্যরকম ফ্লেভার আনবার, মানে ওর ওর পারফরমেন্সটাই একমাত্র ভালো লেগেছে। বাকি সঞ্জয় দত্ত বলো বা বাকি এই যে ভায়োলেন্সটা দিয়েছে এরকম অ্যানিমালের মতো, ওগুলো কোনোটাই ওয়ার্ক করছে না। তোমাদের কেমন লেগেছে? না দেখো, বলো একটা সাগর। ছবির মধ্যে ট্রেলার, দেখো ট্রেলার আমার ভালো লাগেনি। ট্রেলারটা প্রচন্ড বেশি বড় করে দিয়েছে। তুমি যদি দেখো 2 মিনিটের পর থেকে ট্রেলারটার মধ্যে না একটা অ্যাব্রাপ্ট একটা ব্যাপার আছে, যে হঠাৎ করে একটা নারী চরিত্র আছে অ্যাকশন করছে, তারপর টাইগার শ্রফ অ্যাকশন করছে, আবার একটা নারী চরিত্র অ্যাকশন করছে, কিন্তু একটা অদ্ভুত ভাবে ট্রেলারটা এগোয়। এবার গানগুলো আমি বলবো তবু বেটার। লাস্ট গানটা আমার ভালো লাগেনি, তাছাড়া আগের গানগুলো তবু, সোনাম বাজবার যে গানটা, ওই গানটা আমার ভালো লেগেছে। তো আমি দেখলাম যে দর্শক বলছে যে তোমার বাগিপুরে গান কি করে ভালো লাগে। আরে যেটা ভালো লেগেছে লেগেছে ভাই, আমি এখন কি করে বলবো কেন ভালো লাগে। ভালো লেগেছে, আমি ভাই বলেছি ভালো লাস্ট লেগেছে। গানটা বেরিয়েছে, এই যে লাস্ট গানটা বেরিয়েছে, ওই গানটা কিন্তু ইটসেলফ খারাপ নয়, কিন্তু মানে কপি, মানে গানটা পুরো শুনলে বোঝা যাবে কপি। বেচারা ওনাকে মাথায় রেখেই করেছে আর কি। আর না, এরা এরা আমি আমি একটা জিনিস বুঝি না, যে তুই টুকেছিস ভালো কথা, তুই আবার শিল্পার ওকে দিয়ে গাওয়াচ্ছিস। তুই টুকেছিস ভালো কথা, তুই আবার অ্যানিমেলে, বলো কে যেন গিয়েছিল অ্যানিমেলের নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে আমি। বিপ্রাক, বিপ্রাক। বিপ্রাক, বিপ্রাক, হ্যাঁ। বিপ্রাককে দিয়ে এই তুই আবার গাওয়াচ্ছিস তো। দীপা, তারপরে যে মানে উপেন্দ্র লিমন, তারপরে সঞ্জয় সচদেবা, সবাইকে তো নিয়ে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অরব সাজদেবা, এক্স্যাক্টলি। উপেন্দ্র নিমাই, এক্সাক্ট কাস্টিংও সেম। না, অডিয়েন্সকে প্রচন্ড মূর্খ ভাবছে, আর কিচ্ছু নয়, প্রচন্ড মূর্খ ভাবছে। আর এই 50% অফার টফার দিয়েছে বোধহয় টিকিটে, কিন্তু এইভাবে ছবিটাকে সেভ করা যায় বলে আমার মনে হচ্ছে না। যদি মানে ছবিটা ভালো হবে তো মনে হচ্ছে না, ভালো হয়ে দেখো গেলে একমাত্র save- ছবিটার যে স্ক্রিন প্লেটা কিন্তু ভালো। মানে অ্যাকচুয়ালি কি হুম হয়েছে না, আমি তামিল ট্রেলারটা মানে যখন ছবিটা মানে ট্রেলারটা দেখেছি, আমি তখন এই বাড়িতে ছিলাম না, ঠিক আছে। আমি ছিলাম হচ্ছে সাউথ সিটিতে। তো আমি হুম দেখলাম, দেখে তারপরে প্রথমে দেখেছি, এসে বাড়িতে এসে রিভিউ করে দিয়েছি। এবার তারপরে আমার মনে পড়ছে কোথায় দেখেছি কোথায় দেখেছি, মানে মাথায় এ হচ্ছে, তারপরে মনে পড়লো যে দেখেছি। তো 5 কা 5 বলে এটার হিন্দি ডাবিংটার নাম, গোল্ড মাইন্সই দেখেছিলাম। তো ওর যে মানে আচ্ছা। অরিজিনাল ফিল্মটা, ওটা স্ক্রিন প্লেটা তো ওরা ফলো করবেই, যেহেতু রিমেক করছে। সেটা কিন্তু ইটসেলফ ভালো, মানে ওটা থ্রিলার প্লট, প্লাস অরিজিনাল ছবিটাতেও কিন্তু অ্যাকশন ট্যাকশন আছে, মানে যে হিরোটা আছে, ঠিক আছে। মানে আমাদের এখানে যে প্রেম আমার হয়েছিল, ওর যে অরিজিনাল ছবিটা ছিল কাদাল, হুম তাতে ওই যে হুম হিরোটা ছিল, মানে ওই হিরোটার ডেবিউ ছবি ছিল, হুম। ঠিক আছে। তো ওই হিরোটাই ছিল আর কি এই ছবিটাতে। তো এবার ওতে কিন্তু অ্যাকশন ফ্যাকশনও আছে, মানে অ্যাকশন ট্যাকশন সবই ছিল কিন্তু, মানে ওটাকে অ্যাজ ইট ইজ রিমেক বাগি ফ্লেভারে করে আরো একটু অ্যাকশন ফ্যাকশন দিয়ে এই অ্যানিমাল ফ্যানিমাল না আনলেও ওরা পারতো কিন্তু, কারণ স্ক্রিন প্লেটা কিন্তু খারাপ হুম, নয়। এবং যেহেতু এই ছবিটা হুম। অতটা পপুলার নয়, লোকে কিন্তু দেখেও নিত। কিন্তু এই যে মুহূর্তে অ্যানিমাল এইসব থেকে মার্কো ফার্কো এই যেগুলো পপুলার থেকে কপি করতে গেছে, তখন এই জিনিসটা ঘেটে ফেলেছে। নাহলে এমনিতে এই যে ছবির যে গল্পটা, সেটা কিন্তু খারাপ নয় কিন্তু গল্পটা। শোনো, বলিউডের যে টর্চ বিয়ারার সে হচ্ছে হলিউড থেকে চুরি করে, ঠিক আছে, আদিত্য চোপড়া। আর সেটা দেখে দেখে হচ্ছে বাকি যারা ছোট প্রডিউসার আছে, কারণ এই ছবিটা কি, এটা হচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার ব্রেন চাইল্ড, ঠিক আছে। পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এখান থেকে একটু নেবো, ওখান থেকে একটু, এগুলো চলেছে তাহলে ওগুলোই আবার দেবো, পাবলিক আবার খাবে। মানে এরকম ফর্মুলা মেরে ছবি হয় না, একদমই হয় না। 14টা জায়গা থেকে সাজিদ 14টা জিনিস নিয়েছে। আমি এটাও সাজিদ বুঝতে পারি যে ঠিক আছে, একটা ছবিকে একটা ছবির থেকে নিয়েছে, ঠিক আছে, সেটা হলে বোঝা যায় যে ঠিক তোমাদেরকে আছে একটা ওই ঘটনা ছবিটার বলছি, মতন একটা। হ্যাঁ তোমাদের একটা ঘটনা বলছি, তোমার হেভি মজা লাগবে। হ্যাঁ। তো মানে বোম্বেতে একটা একজনের সাথে কথা হচ্ছে। হুম তো সে বলছে সাজিদ নাডিয়াডওয়ালা, ঠিক আছে, অন্য ইন্ডাস্ট্রি থেকে ধরো সাউথ থেকে অন্য জায়গা থেকে কোনো যায় তো, কেউ ডিরেক্টর ডিরেক্টর যায়। এবার সাজিদ হুম নাডিয়াডওয়ালার সঙ্গে সঙ্গে মানে টাকা পয়সা ভালো দেয়, দিয়ে কি করে তাদেরকে একটা ফ্ল্যাট দিয়ে দেয়, ঠিক আছে। হুম এবার দিয়ে সেখানে রোজ যায়।
গিয়ে নিজেই সিন ন্যারেট করে, বুঝতে পারলে তো, মানে নিজেই গিয়ে সিন ন্যারেট করে। তো তাহলে তুমি ডিরেক্টর রাইটারদেরকে নিয়েছো কেন? তুমি যদি নিজে গিয়ে সিন ন্যারেট করো তাহলে তুমি নিয়েছো কেন? আর তোমাদেরকে আরেকটা মজার জিনিস বলি, শুনে অবাক হবে। নেলসন আছে না, নেলসন, জেলারের নেলসন, ও বম্বেতে একটা ছবি বানাতে গেছিল। সাজিদ নাডিয়াডওয়ালা ওকে বলেছে যে চলো ছবিটা করবো, রাজি ফাজি হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে বলছে যে চলো অ্যানাউন্স করে দিই। এবার ও বলেছে না, আমার কাস্টিং না হলে আমি অ্যানাউন্স করবো না। এবার ও শাহরুখকে চেয়েছে, ঠিক আছে, মানে এগুলো কোনো পাবলিক ইয়েতে খবর আসেনি, আমি মানে জেনেছি একজনের থেকে, তাই বলছি। তো বলছে ও শাহরুখকে চেয়েছে। এবার শাহরুখ আবার এই নাডিয়াডওয়ালাদের সাথে কাজ করে না, জীবনে কাজ করেনি। তুমি দেখবে সে এক দুটো গেস্ট অ্যাপিয়ারেন্স কালেক্ট করেছিল, আর করে না। শাহরুখ খুব বুঝে সুঝে কাজ করে, ঠিক আছে। তো পারিনি কাস্টিং দিতে, আর নেলসন দেখেছে এরকম মানে ইন্টারফেয়ার করে, তো পালিয়ে গেছে। তো এইসব জিনিসও হয়েছে, মানে সাজিদ নাডিয়াডওয়ালা এখন যেভাবে কাজ করে ওইভাবে ছবি হয় না আর কি। দেখা যাক বাগি ফোরের কি ভবিষ্যৎ। রূপম দা বলো, রূপম দা কি মনে হচ্ছে বাগি ফোরের ভবিষ্যৎ? বলি বাগি ফোর নিয়ে, মানে বাগি ফোর নিয়ে তোরা যা বললি আমার মনে হয় অনেক বেশি বলা হয়ে গেছে। মানে আমার কি বলি, আমার কিছু বলারই নেই বাগি ফোর নিয়ে। এবার এই কথাটা আমার রোজ রিপিট হয়ে যাচ্ছে যে কিছু বলার নেই, আসলে ওরা আগে বলে এতটা বলে ফেলে। আমার বাগি ফোরে সব থেকে মানে ভালো লেগেছে বলতে গেলে আঙ্গুলগুলো ভালো লেগেছে, যেগুলো সঞ্জয় দত্ত কাঠ ছেঁড়া সিনে আছে, আবার ওই আঙ্গুল দিয়ে ফোনের লক ফক খুলছে, কি সব করেছে। আর যে অ্যাকশনটা করেছে না, অ্যাকশনটার জন্য মানে কনভিনসিং হতে হয়। যেটা অরিত্র বলছে যে টাইগার বেটার পারফর্ম করেছে, আমারও মনে হয় যে অ্যাকশনটা সবাই পুল অফ করতে পারে না। মানে মনে হয় না যে দেখে যে অ্যাকশনটাও করছে, তো সেটা টাইগারকে দেখে আমারও সেটা মনে হয়েছে যে টাইগার অ্যাকশনটা বেটার পুল অফ করতে পারে। কিন্তু বাদ বাকি জিনিসপত্রগুলো এতটাই জালি যে সঞ্জয় দত্তর এই ডায়লগটা যে শায়তান কে লাভ স্টোরি মে ভগবান কা ক্যা কাম, মানে আমি এত হেসেছি ভাই, এটা কি করলো। আর তার মধ্যে ওকে একটা ওরকম চপার দিয়েছে, যে চপারের বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট ওই করলো। গোটা ট্রেলার টিজার ইভেন এই গানটার মধ্যে ঢুকে গেছে চপার নিয়ে। তা আমার মানে খুব বাজে লেগেছে। ওই কি আর একটা সিন আছে, আমি ওটা নিয়ে র্যান্ডাম একটা কথা বলেছিলাম, লোকে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে ওই কমেন্টটা রিপিট করে করে। আমি বলেছিলাম যে মেয়েটাকে এটা বাঘের সাথে রাখা হয়েছে, মানে এটা কিরকম চুলকানি ভাই, পরবর্তী সময় কি বলবে যে আমার বাচ্চা বাঘের বাচ্চা। এটা আমি বলেছিলাম র্যান্ডামলি, এটা আমি অত ভেবে ডাবল মিনিং করে বলিওনি। লোকে ঠিক ওটা নিয়ে গেছে ওই জায়গায়। যাই হোক, তো এই মানে খুব বাজে দুই লেগেছে আমার। পৃথিবীতে একটা ডায়লগ আছে, দুই পৃথিবীতে একটা দেখবে ঝামেলা, দুটো লরিওয়ালাদের মধ্যে ঝামেলা হচ্ছে, রাস্তা ফাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। তো ওখানে ড্রাইভারটা বলে যে আমি বাঘের বাচ্চা আছি, তখন দেব বলে যে তুমি, তোমার মা বাঘের কাছে গেছিল না, বাঘটা তোমার মায়ের কাছে এসেছিল। ওটা হেভি ওই সিনটা, আর ওখানে খরাজ মুখে হেভি করেছিল ওই সিনটাতে। হ্যাঁ 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 গোপালের মা। হ্যাঁ, গোপালের মা, ওটাই হ্যাঁ। হেভি সিনটা। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখেছো, এই যে পরম সুন্দরী ছবিটা, একটা জিনিস নোটিস করো, সাগর নীল তো এরকম ভাবে হয়ে যাবে, মানে মানে কি বলবো, একটা সেফ সাইডে চলে যাবে যে এখন আমি রিপোর্ট করে দিচ্ছি, কর্পোরেট বুকিং হয়েছে কি হয়নি সেটা আপনারা বিচার করবেন, এই ধরনের কথা একদম সাগর নীল একদম মধ্যে বলেছে। নোটিস একদম। করো, আমি তোকে একটা প্যাটার্ন দেখাচ্ছি। ভুলচুক হ্যাঁ মাফ ফার্স্ট হ্যাঁ উইকেন্ড কালেকশন কত? 30 কোটি, ঠিক আছে। হুম হুম আবার পরম সুন্দরী ফার্স্ট উইকেন্ড কত? 30 কোটি, ঠিক আছে। আবার গিয়ে তুমি চেক করো, ওই যে ছবিটা ভিকি কৌশলের ছবিটা, যারা হাটকে যারা বাজকে, ওটারও ফার্স্ট হুম উইকেন্ড 30 কোটি। মানে প্রত্যেকটা ছবি নিউ কামার, মানে মিড, মানে নিউ টায়ার 2 অ্যাক্টরদেরকে নিয়ে করলে ফার্স্ট উইকেন্ড 3 দিন মিলিয়ে 30 কোটি টাকায় কালেকশন হয় ম্যাডকে। তার 1 টাকা বেশিও হচ্ছে না, 1 টাকা কমও হচ্ছে না। তুমি না দেখে না না দেখো ম্যাডডগ, না না সেফ খেলার কিছু নেই। দেখো ম্যাডডগ যে ঘাপলা ঘাপলা করে এটার ব্যাপারে আমরা সকলে জানি, কিন্তু আমার কথা, আমার যেটা বক্তব্য সেটা যে কোন ছবিটার বেলা তুমি ধরবে আর কোন ছবিটার বেলা ধরবে না, কোনটায় যে হচ্ছে আর কোনটায় যে হচ্ছে না। কারণ ধরে নাও কোনোটায় ধরে নাও কোনো ছবির ক্ষেত্রে আমার মনে হচ্ছে জেনুইন কালেকশন হচ্ছে, ঠিক আছে, এবার সেটার ক্ষেত্রে যে কর্পোরেট বুকিং নেই সেটা আমি কোনোভাবেই দাবি করতে পারবো না, হয়তো সেটার ক্ষেত্রেও মেবি কর্পোরেট বুকিং আছে। এবার ম্যাডডগ জিনিসটাকে নিয়ে চলে গেছে হচ্ছে নেক্সট লেভেলে, মানে ম্যাডডগ আর কি প্রত্যেকটা ছবির বেলা করছে, এইটা হয়ে গেছে হচ্ছে বিষয়টা। সবাই প্রত্যেকটা ছবির বেলা করে না, যেরকম ধরে নাও YRF, ঠিক আছে,
ওয়ার্ড টু কেস খেত না, ঠিক আছে, যদি ওরকম ভাবে করতো, করেনি কিন্তু, তো ঠিক সেরকম ব্যাপার না, হয়ে যায়। ম্যাডকের করার কারণটা কি তোমাদেরকে বলছি। এটা বেসিক্যালি শুরু করেছিল শুনেছি যে টি সিরিজ, ঠিক আছে, হুম এই হুম কর্পোরেট বুকিং এর খেলাটা। তো বেসিক্যালি হয়েছিল কি, মনে হয় কোনো ওটিটির সাথে একটা ডিল হয়েছিল, ঠিক আছে। এবার ওই ডিলটাতে ওরা বলেছিল যে তোমরা যে ছবি বানাবে আমরা কিনে নেবো, কিন্তু তোমাদের হলে এটাকে হিট হতে হবে। আর সেই হলে যে বিজনেসটা করবে, বক্স অফিসে যে বিজনেসটা করবে, তার একটা X% আমরা তোমাকে প্রাইসটা দেবো। এবার ওই জন্য হুম তুমি দেখবে ম্যাডকেরও প্রাইমের সাথে একটা মানে ডিল আছে। ওরা পর পর দেখবে সব ছবি অ্যানাউন্সও করে দিচ্ছে প্রাইমের সাথে, মানে বাদলা হুম ভুট্টু, তারপরে ওই কি হুম একটা ছবি যেন ওই বিজি কোশলের ভাই ছিল, আরে সানি কৌশল ছিল, সানি কৌশল, সিদ্ধার্থ, সিদ্ধার্থ সিদ্ধার্থ সিদ্ধার্থ। সিদ্ধার্থ টু, হুম এসব থেকে অ্যানাউন্স করে বসে আছে। এবার এই ছবিগুলোকে ওদেরকে একটা সার্টেন বক্স অফিস দেখাতেই হবে, তাহলে ওদের ওগুলো ওটিটি রাইটস গুলো ভালো টাকায় বিক্রি হয়ে যাবে। তাই ওটা হুম বেসিক্যালি একটা ইনভেস্টমেন্ট, যাতে ওটিটি প্রাইসটা বাড়িয়ে দেয়, যেটা আমাদের বাংলা ছবিতেও হচ্ছে স্যাটেলাইট ভ্যালু বাড়াবার জন্য, হাইপ ক্রিয়েট করবার হুম। জন্য। তো সেম জিনিসটা বম্বেতেও হচ্ছে আর কি। তো ম্যাডক তাই জন্য আমি করছে। আমি তোমাদেরকে একটা বিষয় বলি, এটা নিয়ে একজন রিপোর্টারের আমি একটা ভিডিও দেখেছিলাম, হ্যাঁ। তো আমার মনে হয় তোমরাও দেখেছো, না দেখে দেখলে আমি পাঠাবো, দেখো। আর এটা আমি বহু আগে না একবার একটা টিভিতে শোতে শুনেছিলাম, তখন আমি ব্যাপারটা এত ভালো করে বুঝিনি। সেটা হচ্ছে, ওখানেও বলেছিল যে মেরা নাম জোকার সেই ছবিটা যেমন মানে সেই সময় তো চলেনি, বাট ইন্ডাস্ট্রির ভেতরকার লোকেরাও ছবিটাকে কাইন্ড অফ ফ্লপ করাতে চেয়েছিল। তো এর যে ঘটনাটা সেটা হচ্ছে যে, ছবিটা যখন প্রথম সপ্তাহে আসে, সাধারণ মানুষ টিকিটই পায়নি মেরা নাম জোকারের, ঠিক আছে। এবং এই যে টিকিট না পাওয়া, এটার কারণ হচ্ছে বহু হলের টিকিট মানে ধর শুক্র শনি রবি, এই শুক্রবার শনিবারের টিকিট কেটে নেওয়া হয়েছিল। এবার সাধারণ মানুষ অপেক্ষা করছিল যে ছবিটার ওয়ার্ড অফ মাউথ কি, লোকে দেখে বেরিয়ে কি বলছে। তখন এই ইন্ডাস্ট্রির লোকেরা যারা চাইছে যে রাজ কাপুর এত বড় একজন হয়ে গেছে, রাজ কাপুরের রিলিজ ডেট দেখে আমাদের ছবি রিলিজ পুশ করতে হবে, রাজ কাপুরের জন্য আমাদের ছবি এগোতে পিটাতে হবে, তারা নিজেদের রিলেটিভ নিজেদের লোকেদের সিনেমা হলে পাঠিয়েছে। এবং তারা বেরিয়ে প্রত্যেকে একটাই কথা বলছে, খুব বাজে শো, খুব ঘাটিয়া শো, খুব বাজে শো। এবং যারা অডিয়েন্স ছবিটা দেখেইনি, ছবিটা তাদের কাছে পৌঁছানোর আগেই একটু ট্যাগ পেয়ে যায়, যেটা বাজে ছবি হয়েছে, মেরা নাম জোকার খুব জালি ছবি হয়েছে, কেরিয়ারের সব থেকে খারাপ ছবি। এবং তারপরে ছবিটা তো আহেড অফ টাইম ছিলই, যখন সেকেন্ড উইক খোলে ছবিটার ব্যবসা সেরকম ভাবে হয় না, তো ছবিটা আস্তে আস্তে পড়ে যায়। রাজ কাপুর এই যে বিষয়টা এরকম করা হচ্ছে, এটা খুব ভালো করে জানে। রাজ কাপুর তারপরে ওই আজ কাল আর পরশু ছবিটা নিজে ডিরেক্ট করে না, যাই হোক ছবিটা আসে, সেটা থেকেও সরে যায়, এবং ও বহু বছর পর নিয়ে আসা হচ্ছে ববি, ওর ছেলেকে নিয়ে। ববি যখন আনে, তখন এই গেমটাই রাজ কাপুর খেলে, যে সারা শহরে যেখানে যেখানে ববি চলেছে 1 সপ্তাহ টিকিট নিজে নিয়ে নেয়, এবং সব জায়গায় নিজের লোকদেরকে পাঠায়, যেখানে প্রত্যেকে সেম বেরিয়ে বলে যে একটা ব্লকবাস্টার ছবি, এমন ছবি আমরা আগে দেখিনি। মানে পুরো জেনারেশন কেঁপে যায় যে ভাই কি ছবি এটা। তো এবার তোমরা বলো যে কাকে বলবে যে কে এরকম করেনি একটা টাইমে, তো এগুলো তো হয়েছেই। এবার এখন যেটা যেটা আমরা বলছি, এখন এটা এমন জায়গায় চলে গেছে যে তুমি মানে এটা সীমাই করতে মানে সীমায় নেই, আর সীমারেখাই নেই, যেটা কোথায় মানে কতটা রিয়ালিটি আছে আর কতটা ফেক আছে। একটা 10% 20% হতে পারে, এখন হয়তো এমন জায়গায় চলে এসেছে যে 50% জল মেশানো, তারও বেশি হয়তো জল মেশানো, আমরা তো 50% দেখছি। জল মেশানো। আরে এতে কি হচ্ছে বলতো, এরা এরা যেটা বুঝছে না, যে সিনেমা দেখার যে একটা এক্সাইটমেন্ট ছিল না, ওরা ওটাকে মেরে দিচ্ছে। হুম মানে যখন দর্শক তো এগুলো জেনে যাচ্ছে, অল্প অল্প করে জেনে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, দর্শক আগে বিজনেস নিয়ে ইন্টারেস্টেডই ছিল না, ছবির কোয়ালিটি নিয়ে ইন্টারেস্টেড ছিল। তাকে বক্স অফিসের নাম্বার বলে বলে এরাই অভ্যেস করিয়েছে, ঠিক আছে। তারপরে এবার এখন তারা বক্স অফিস নিয়ে সারাক্ষণ টুইটারে লড়াই করছে, ঠিক আছে। এবার বক্স অফিস নিয়ে যখনই করছে, তখন মানে কি, যে তোমার ছবিটা যাই হোক, ভালো হোক খারাপ হোক, তোমার ভাই বক্স অফিস করেছো মানে তুমি ভালো। এবার এইটা হয়ে গেছে, এখন এটার সাথে নিজেরাই লড়ছে, ঠিক আছে। প্লাস এখন এইসব কর্পোরেট বুকিং ফুকিং শুরু করেছে, এসব ইলিউশন ক্রিয়েট করছে। এবার সেটাও দর্শক জেনে যাবে, জেনে গেছে, আরো জেনে যাবে কিছুদিন পরে। এবার যখন জেনে যাবে, এই যে সিনেমা দেখার যে একটা এন্থু লোকের, ঠিক আছে, সেই এন্থুটাই চলে যাবে। মানে তখন তোমার মনে হবে কি বলতো, যে ভাই এটা যাই করছে মিথ্যা কথাই বলছে, মানে তোমার কাছে যে ওয়ার্ডটাই হুম আসছে সেটা ম্যানিপুলেটিভ হুম। ওয়ার্ড। আর তুমি আর তখন না মানে চেকও করবে না, কাউকে নিজে বিশ্বাস যাবেও করি না, না। অপেক্ষা করে আর থাকবে, মানে ওটিটি বা টিভির জন্য অপেক্ষা করে থাকবে। আমি তোমাকে বলছি, আমি যখন ছোট ছিলাম, মানে রূপমা নিশ্চয়ই করেছো, সাগর নীল আমি জানি না করেছো কিনা, বুধবার দিনকে যখন টিকিট ওপেন হতো, মানে ফ্রাইডে শো এর বুধবার দিনকে অ্যাডভান্স শুরু হতো, মানে সেখানে 9টার সময় পৌঁছে যাওয়া,
লাইন দিয়ে দাঁড়ানো, মানে টিকিট কেটে অ্যাডভান্সে নিয়ে আসা। শনিবার রবিবার টিকিট দেবে না তার মধ্যে, শুক্রবারের টিকিট দেবে, শনিবার রবিবারের টিকিট দেবে না অ্যাডভান্সে, তারপরে হচ্ছে এই টাইমের পর টিকিট দেবে না, একদম মানে ফার্স্ট স্লটে চলে যাওয়া, যে এই 2 ঘন্টা 3 ঘন্টার জন্য খোলে ব্রেক নিতে যায়। জানি এগুলো সব আমরা করেছি। ওই কাউন্টারের পাশে আরেকটা কাউন্টার হতো শুধুমাত্র অ্যাডভান্স বুকিং এর জন্য। তো সেই সব করে তারপর যখন তুমি শুক্রবার দিন গিয়ে ছবিটা দেখছো, এই যে টাইমটা ইনভেস্ট করছো, একটা এক্সাইটমেন্ট, সেটা তখন আলটিমেটলি ছবিটা তোমার ভালো লাগছে, সেইটার যে মজাটা, সেই যে হাইটা, সেটা তুমি এখন আর মানে মানে হয়ই না, মানে 1%ও নেই। আমি বলছি চাঁদের পাহাড় ছবিটা আমি হলে দেখে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, ঠিক আছে, কিন্তু চাঁদের পাহাড় দেখার যে এক্সাইটমেন্টটা ছিল না, মানে আমার মনে আছে মিত্রাতে গিয়ে যখন লাইন দিয়েছি, 5 মিনিটের মধ্যে দেখছি লাইনটা বিভৎস বড় হয়ে গেছে, ঠিক আছে। এবং যখন ভিতরে ঢুকেছি, মিত্রায় মানে এসবিএফ করেছিল যে টিকিট কাটলে একটা করে ক্যালেন্ডার দিচ্ছিল ছোট করে, মানে দেবের ওই চাঁদের পাহাড়ের পোস্টারটা সাথে একটা ক্যালেন্ডার দিচ্ছিল, ওই ক্যালেন্ডারটা পেয়েছিলাম। মানে এইগুলোর যে একটা মজা, বুঝলে তো, মানে ছবিটা তারপরে কি হবে জানি না, বাট ওই যে পৌঁছে গিয়ে তোমাকে ওই টাইমলি লাইন দাঁড়িয়ে টিকিট কেটে, না হলে টিকিট পাবে না তুমি, এই যে ব্যাপারটা, সেগুলো চলে যাচ্ছে, এবং এত বেশি ম্যানুপুলেটিভ হয়ে যাচ্ছে না জিনিসপত্রগুলো, মানে মানে আমার আমার জানি না। আমার মনে হয় সোশ্যাল এটা 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 আমার মনে হয় কি বলতো, সোশ্যাল মিডিয়ার জন্য এটা হয়েছে বিষয়টা। তার কারণ হচ্ছে দেখো, সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে কিরকম আছি সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ভালো আছি এটা দেখানোটা ইম্পর্টেন্ট। মানে হয়তো খারাপ আছি কিন্তু দেখাচ্ছি ভালো আছি। তো আগে ব্যাপারটা ছিল যে প্রডিউসারদের ধান্দা ছিল যে আমি ব্যবসা করছি কতটা ফর রিয়েল, এটাই ইম্পর্টেন্ট। এখন হয়ে গেছে যে আমি ব্যবসা কতটা করি না করি, আমি দেখাচ্ছি যে আমি অনেক ব্যবসা করছি এবং আমি খুব সফল প্রডিউসার, এই দেখানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আগে রিয়েল বিজনেসটা ইম্পর্টেন্ট ছিল। তো এটা আমাদের যে দৈনন্দিন জীবন, যে আমরা দেখাচ্ছি আমরা ভালো আছি, সেরকম ভাবে প্রডিউসাররা দেখাচ্ছে আমাদের ছবি খুব ভালো চলছে। এইটাই হয়ে গেছে হচ্ছে খেলাটা, দেখানোর খেলা। তবে এটা এক সময় পরে শেষ হবে, কারণ সবাই দেখানো শুরু করলে তখন এটা কোনো আর মানে কোনো গুরুত্ব থাকবে না। এটাই বলতে যাচ্ছিলাম যে আর কয়েকদিন পর এমন দাঁড়াবে যে কোনো ছবি ফ্লপ না, সব ছবি হিট, সব ছবি সাকসেসফুল, সবার সাকসেসের 100% পৌঁছে গেছে, কেউ আর ফ্লপ ছবি দিচ্ছে না। আর আমার একটা জিনিস না দেখে খুব ভালো লাগলো, আমি রিভিউটা পরে আসছি, সেটা হচ্ছে এই লোকা ছবিটা যদি ব্যাপক হিট হয়ে যায় না, বা ছবিটা যদি হিন্দির অডিয়েন্স দিওয়ালি আসার আগে ওটিটিতে দেখে নেয়, তাহলে খুব বড় করে কেস খাবে হচ্ছে ম্যাডক। কেন সেটা আমি এখন বলছি না, ম্যাডক কেস খাবে। এবং ওরা যে প্ল্যানিংটা করছে সেটা আমার মনে হয় কি কোথাও একটা গিয়ে ম্যাডকের থেকে বেটার করতে পারে, কারণ ওদেরটা সিরিয়াসনেস বেশি আছে। ওরা যা 30 কোটি টাকা যে অ্যাচিভ করছে, ম্যাডক ওই লেভেলের ভিএফএক্স, ওই লেভেলের ভিজুয়ালস অ্যাচিভ করতে ওদের অনেক ফেটে যাবে আর কি। তো আমার তো মনে হয় লোকাটা যদি বেশি পরিমাণ অডিয়েন্স দেখে নেয়, পরবর্তী সময় ছবিগুলো কেস অলরেডি 100 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে, আর তেলেগু তামিলেও রেসপন্স খুব ভালো। এবার দেখা যাক হিন্দিতে কি হয়। হিন্দিতে অ্যাকচুয়ালি ফিমেল সেন্ট্রিক ছবি, প্লাস কালিয়ানিকে তো অতটা ভালো করে চেনে না লোকে, এবার সেখানে দেখা যাক, প্লাস রিলিজটা কিরকম হচ্ছে, প্রচার তো হয়নি হিন্দি বেল্টে। এবার দেখা যাক কান্তারার মতো কেসটা হয় কিনা, যে পুরোটাই ওয়ার্ড অফ মাউথে গ্রো করলো, বিকজ হিন্দিতে কিন্তু সবাই ওটাকে পজিটিভ রিভিউ দিয়েছে, যারাই দিয়েছে। দেখা যাক কি হয়। তবে 5 তারিখে দেখো আমরা আমরা লোকা লোকা নিয়ে আমি দেখে নিয়ে গেছি ছবিটা, তোমাদের তো দেখা হয়ে গেছে, আমি ছবিটা দেখে নিই, তারপর আমরা পরের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব, সিনেমাটা নিয়ে ডিরেক্টলি। আর আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের রাগা রাগা এখন রাহুল গান্ধীকে বলা হচ্ছে, জানো নিশ্চয়ই। তো রাহুল গান্ধী একজন ফেমাস পলিটিশিয়ানকে কোট করেছিল বোধ হয়, যে ওর নামে আর কি ব্যাপারটা চালিয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে এডিট করা ছিল, সবাই ভেবেছিল, বহু বছর ধরে আমি ভেবেছি ওটা রাহুল গান্ধী বলেছিল, এবং যে কারণে ওকে আরো বেশি করে, হ্যাঁ, যে একদিক থেকে আলু দেবো এবং আরেক দিক থেকে সোনা বেরোবে, ঠিক আছে। ম্যাডডকের ব্যাপারটা এখন সেরকম হয়ে গেছে, যে একদিক থেকে আলু দেওয়া হচ্ছে, সে সিদ্ধার্থ মালহোত্রা হোক কিংবা রাজকুমার হোক, ঠিক আছে, যাদের ওপেনিং 3 কোটি 4 কোটি পোটেনশিয়াল ম্যাক্স টু ম্যাক্স, তারাও হঠাৎ করে ফার্স্ট উইকেন্ডে 30 কোটি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আয়ুষ্মান খুরানা তুমি হঠাৎ করে দেখবে যে তার 60 কোটি ওপেনিং লাগবে, হঠাৎ করে দেখবে থামার 60 কোটি ওপেনিং লেগে গেছে, 70 কোটি ওপেনিং, আরো বেশি হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো এটা ম্যাডডক ফিল্মস এরকম একটা বড় একটা মেশিন পেয়েছে আর কি, যে একদিক থেকে হচ্ছে আলু স্টার, একদিক থেকে একটা জিনিস ভালো লাগলো আমার, যে অডিয়েন্স না হেভি রিয়াকশন দিয়েছে। আমি কতগুলো মিম দেখেছি, তোমাদের সাথে শেয়ার করছি। একটা মিমে বলছে সিদ্ধার্থ মালহোত্রা অর্জুন কাপুরের মতো জঘন্য অভিনয় করে, কিন্তু যেহেতু ওকে দেখতে ভালো তাই জন্য কেউ গালাগালিটা করে না। ঠিক আছে, এটা ভালো। আরেকটা মিম বেরিয়েছে, বলছে আমার ছবিটা দেখলাম পারাম সুন্দরী, আমি জাহ্নবী আর সিদ্ধার্থকে একটাই অ্যাডভাইস দিতে চাই, যে ইটস নট টু লেট টু স্টার্ট আ নিউ ক্যারিয়ার, ইটস নেভার টু লেট টু স্টার্ট আ ক্যারিয়ার। এটা হলো। আর আরেকটা হেভি দেখেছি, ওটা মনে হয় তোমরাও দেখেছো,
ওখানে বলছে পরম সুন্দরী বিশাল গ্রাউন্ড লেভেলে বাজ আছে, কেউ ট্রেড এক্সপার্ট শেয়ার করেছে। তো তার নিচে একজন লিখেছে, বলছে এতটাই পপুলার যে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে পরম সুন্দরীর ব্যাপারে জানিস? বলছে হ্যাঁ, ওই তো মিমি ছবির গান তো। ঠিক আছে, এরকম আর কি। আমি এই লাস্ট মিমটা আমি নিজেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে। আর না, সিদ্ধার্থ মালহোত্রার কেসটা কি বলতো, একটা হচ্ছে যে ও তো ওই মানে ওই নেপো কিডের ওই ট্যাগটা নেই ওর সঙ্গে, যে কারণে অতটা অর্জুন কাপুরের মতো ট্রল হয় না আর কি। আর একটা ব্যাপার কি বলতো, আমি দেখেছি ট্রলিং এর কেসটা না, মানে এই যে আনান্না পান্ডে, ওকে মূল ট্রল করার কারণ হচ্ছে স্ট্রাগল। ঠিক আছে, ওইটা যে বলে দিয়েছিল আর সিদ্ধান্ত চতুর্বেদী পাশ থেকে হালকা করে চেটে দিয়েছিল ওকে, ওইখানে হয়ে গেছিল হচ্ছে মূল সমস্যাটা। তো আমার মনে হয় যদি নেপোকিডরা একটু সেন্সিবল আচরণ করে, তাহলে কিন্তু এতটা, যেই হোক না কেন, সে এতটা চাটন কিন্তু খাবে না, যদি তার ছবি খারাপও হয়। মানে আমাদের নেপোকিড, দেশে কিন্তু এটা রিয়েল। না বলছি মানে তুমি নেপোকিডের মধ্যে গালাগালি খায় না হচ্ছে রণবীর কাপুর, কোনোদিনও গালাগালি খায়নি এটা নিয়ে। হ্যাঁ, 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 হ্যাঁ। না, আরেকজন দেখো, আমরা সবাই এখানে একমত হব আশা করি, জাহান কাপুরের দিকে আমি তাকিয়ে রয়েছি যে ওর নেক্সট কি হয় এবং সেখানেও কিরকম পারফর্ম করে। কারণ জাহান ওকে না, কাপুর অ্যাকচুয়ালি ট্যালেন্টেড। ওকে অ্যাকচুয়ালি নেপোকিড ঠিক বলা চলে না, ও অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির বাইরে অ্যাকচুয়ালি বড় হয়েছে। মানে আচ্ছা, ওর অত আচ্ছা, কানেকশন ছিল না, মানে আচ্ছা। ডেফিনেটলি শক্তি কাপুরের নাতি, বাট ওর মানে হুম, আপব্রিঙ্গিং টাইপের, প্লাস ও ট্রেন্ড অ্যাক্টর, ওকে দেখে বোঝা যায় যে ও অন্য লেভেলের। হুম, প্লাস হুম, হুম, কাপুরদের না, মানে কাপুরদের ক্ষেত্রে মানে রণবীর ভাই, জাহান, এদের ক্ষেত্রে তুমি বলতে পারবে না যে নেপোকিড হ্যান ত্যান, মানে পারফরমেন্সটা এমন লেভেলের। রণবীরের যেটা হুম, খুব ভালো ছিল, রণবীর চিরকাল এটা অ্যাকসেপ্ট করেছে যে আমি যে প্রিভিলেজ থেকে আসি, আমি এগুলো ব্যাপারে জানি না। ঠিক আছে, হুম, মানে আমি প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বলে এটা আমার জন্য অনেক ইজি হয়ে গেছে, হুম, যেটা হয়তো অন্য হুম। লোকের জন্য হবে না, ও অ্যাকসেপ্ট করে নেয়। আর ও আমি খুব সম্প্রতি আমি খুব সম্প্রতি কোয়েল মল্লিকের একটা স্টেটমেন্ট দেখছিলাম, আমি জানি না সেটা রিসেন্টলি কোয়েল মল্লিক স্টেটমেন্টটা দিয়েছেন নাকি অনেক আগে দিয়েছেন, যে তিনিও একই কথা বলছিলেন যে আমার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যেটা অন্যান্য নায়িকাদের নেই, তো তাদের অনেক সংঘর্ষ করতে হয়, সেই সংঘর্ষটার প্রতি আমার অনেক রেসপেক্ট রয়েছে, এরকম টাইপের একটা স্টেটমেন্ট তিনিও দিয়েছেন। তো আমার মনে হয় এই যে কোয়েল মল্লিক, দেখো কোয়েল মল্লিক কখনো এই সমস্ত এতে, যদিও বাংলাতে নেপোকিডের জন্য ট্রল করা ওই বিষয়টা খুব একটা যে রয়েছে তা নয়, হিন্দিতে বলিউডের ক্ষেত্রে যতটা হয় বাংলাতে ততটা বিষয়টা নেই আসলে। তবে বাংলাদেশ তুমি যদি দেখো ম্যাক্সিমাম বাইরে থেকেই উঠেছে। হুম, তবে হুম, মানে বাংলাতে বাংলাতে যদি কথা হয়, আমার মনে হয় না যে কোয়েলের মতো বা কোয়েল মল্লিকের মতো ভালোবাসা মানে কেউ পেয়েছে, কোনো অ্যাক্ট্রেস পেয়েছে, মানে এত সত্যি লোকে তাই। পছন্দ করে থাকে না। আমাদের প্রায় ভিডিওতে কোয়েল মল্লিকের কথা চলে আসে, এবং আপনারা মানে অডিয়েন্সও দেখবে যে কোয়েল মল্লিককে নিয়ে টপিক উঠলে আমাদের তিনজনের মুখে একটা সুন্দর হাসি থাকে। আমরাও এমন ভাবে বলি, মানে আমরা কিন্তু খুব রেসপেক্টের সাথে বলি সেটা, মানে সেটা হ্যাঁ, এমন না যে হ্যাঁ, আমাদের একটা অন্যরকম কিছু ভাবনা আছে, আমাদের দিক থেকেও খুব মানে একটা শ্রদ্ধা আছে তাকে, খুব একটা ভালোবাসা আছে না, তার। না, না, এইটাই আমি ওই বলছি একটা অল্পদা জিনিস। আগের দিন একটা কথা বলছিল না, যে কিছু একটা তোমার মানে অভিনয়ের পাশাপাশি তোমার একটা কিছু থাকতে হয়, এক্স ফ্যাক্টর তোমার মধ্যে, যে মানুষ হিসেবে তুমি কিরকম, সেটা কোথাও একটা না অডিয়েন্স ভাইবটা বুঝে নেয় ওভার দি ইয়ার। তুমি 1 বছর ফেক করবে, 2 বছর ফেক করবে, তারপর অডিয়েন্স ঠিক ধরেই নেবে যে তুমি অ্যাকচুয়ালি মানুষটা আমি কিরকম। তো সেটা আমি কোয়েল একটা কথা মল্লিকের বলবো, ক্ষেত্রে বোঝা যায়। এই কথাটা বলার পরে বিবাদ হতে পারে। সেটা হচ্ছে মানে আমাকে যদি বলতে হয়, আমার জন্য না মানে ফিমেল সুপারস্টার যদি আমি বলি, সেটা আমার কাছে কোয়েল মল্লিক। মানে আমি একদম মানে এটাতে আমি বিশ্বাস আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কোয়েল মল্লিক কিন্তু নিজের নামের সামনে কিছু ট্যাগ ফ্যাগ কিছু লাগায় না, কোনো হুম, পিআর হুম, দিয়ে কোনো স্টান্ট করাতে যায় না। ঠিক আছে, তুমি দেখবে একটা ঘটনা ঘটেছিল, সেই সময় আমি কোনো ভিডিওতে কথা বলতে পারিনি বিষয়টাকে নিয়ে, আজকে বলছি। যে সিতারে জমিন পারের কোনো একটা স্ক্রিনিং ছিল, তো সেখানে কিছু হুম, মানে স্পেশাল চাইল্ডরা এসেছিল, তাদের মধ্যে একজন না কোয়েল মল্লিকের হাত থেকে মাইকটা কেড়ে নেয়। এবং তখন তুমি দেখবে হুম, যে ও হুম, রিয়াকশনে হুম, মানে রিয়াক্ট করেনি, উল্টে একজন কে একদম, এগিয়ে আসলো, তাকে বলছে যে না না ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না বলে হেসে ব্যাপারটাকে এত সুন্দর করে ম্যানেজ করেছে। আমার মনে আছে ঝিলাম দি আছে না, ঝিলাম দি যে হ্যাঁ, হ্যাঁ, ভিডিও হুম, বানায়, তো ঝিলাম ও দি এটাকে ভিডিও নিয়ে একটা করেছে, ভিডিও বানিয়েছিল। ভিডিও তো ও করেছে, আমি বলেছিল দেখেছি। এই এত সুন্দর একটা জেস্টার, তো একটা না কিছু হয় মানে তোমার ভিতরে ওই ব্যাপারটা থাকে, তো তখন আর তোমার ওইসব ফেক ট্যাগ ফ্যাগ লাগে না। একদমই, একদমই তাই। না, আমি এটা রূপমদার সঙ্গে আমি একমত, এটাতে বিবাদ হলেও আমি এটাতে একমত। হুম। মানে আর আর একটা ব্যাপার এখানে মনে পড়লো আমার, সেটা হচ্ছে যে অরিত্র দত্তবণিকে রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটার সঙ্গে আমি আবার একমত, যে তোমার মানে যদি তোমার সুপারস্টার ট্যাগ দিতেই হয়, মানে লেডি শব্দটার আগে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, মানে তাহলে তো ব্যাপারটা একটা আলাদা করে দিচ্ছ তুমি, যে সুপারস্টার দেবজিৎ, লেডি সুপারস্টার মানে একটা আলাদা হয়ে যাচ্ছে, এখানে আবার জেন্ডার আসছে কোথা থেকে? তো সেটাও কিন্তু একটা ঠিক পয়েন্ট অফ ভিউ আমি আরে মনে করি। অরিত্রকে বলো, অরিত্রকে দেখা হলে আমি বলবো যে এগুলো অত ভেবে চিন্তে করা হয়নি, যেগুলো তেলেগুতে দেখেছে, তেলেগু তামিলে ওগুলো ধরে ধরে চিপকে দিয়েছে কপি করে। ও নয়নতারা নামে নয়নতারাকে বলা হয় না? নয়নতারাকে বলা নয়নতারাকে হয় তো। বলা হয়,
আচ্ছা, নয়নতারাকে নিয়ে নিজেই খিল্লি হয় যে নয়নতারা প্রচুর ফ্লপ দিয়েছে, তারপরে নিজেরটা একটা ওরও স্বঘোষিত, ঠিক আছে, ওটাকে নিয়ে আচ্ছা ইটসেলফ খিল্লি হয়, ওটাকে নিয়ে ইটসেলফ আচ্ছা। খিল্লি হয়, ঠিক আছে, তারপরে হ্যাঁ সেটা আবার কপি হচ্ছে। আবার রিসেন্টলি কি দেখলাম জানো, আমি দেখে মানে আমার মাথায় হাত, একজন আমাদের খুব পছন্দের অভিনেতা, ঠিক আছে, হুম নাম করছি না, হুম। তোমরা বুঝে যাবে, যার বাড়িতে আর কি সাগরনের লুচি খেতে খুব ভালোবাসে, লুচি আরে নাম দুপুরে ভাত। বলেই দাও, আর আর নাম না বলার কিছু নেই। না, না, ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, আমি নাম বলছি না। দেখলাম হ্যাঁ একটা পেজ আছে, তারা দেখবে পাপারাজি বেসিক্যালি, তো ওরা একটা কোনো ভিডিও হ্যাঁ দিয়েছে, ওই ভিডিওটার হ্যাঁ। মধ্যে লিখেছে পাওয়ার স্টার, পাওয়ার স্টার আচ্ছা, অমুক ঠিক রেডি ঠিক গেটিং ঠিক। রেডি। বলছি দেখেছি ভাই, দেখেছি পাওয়ার দেখেছি। স্টার, পাওয়ার স্টারটাও কপি করা পবন কালিয়ানের থেকে। পাবন পাবন কালিয়ান। তারপরে হচ্ছে কল্যাণ। তারপরে পবন কালিয়ান নিজের নামের সামনে যে পাওয়ার স্টার লেগে প্রথম কথা ওকে দিয়েছে ওই ট্যাগটা ডিস্ট্রিবিউটাররা, ঠিক আছে, হুম পবন কালিয়ান হুম। কি লেভেল ব্লকবাস্টার দিয়েছে জানো, তুমি আরে ভাবতে পারো। পবন কল্যাণের আমি একটা ঘটনা বলছি। পবন কল্যাণ ওই যেহেতু আমার বলে আমি বলেছি আমার মামা মামা অন্ধ্রপ্রদেশ থাকে। পবন কল্যাণ কয়েক মিনিটের জন্য একবার ওখানে ওই বিজয়ওয়াড়াতে মলে এসেছিল অরিত্র, মানে কয়েক সেকেন্ডের জন্য এটা কিছু নিতে, বলছে ওখানে জায়গাটা বন্ধ হয়ে গেছে, এরকম পাবলিকের ভিড় হয়েছে, জায়গাটায় লোক এরকম ভাবে এসেছে যে জায়গাটায় পুলিশদের এসে, মানে একটা হয় না একটা লোক, আমাদের ধরো একটা কোনো স্টার যাচ্ছিল, একটা কিছু ফোনের চার্জার বা কিছু নিতে হবে, মানে 2 মিনিটের জন্য মলে এসছে, নিয়ে গেছে, ওর গাড়িটা এসছে বলে লোকের ভিড় এমন হয়েছে যে পুলিশ ফোর্স আনিয়ে মানুষদের ভিড় সরাতে হয়েছে। কোথায় আরে পাওয়ান মানে ভাই। না, আমার কথা হচ্ছে কি, প্রবলেমটা কোথায়, এই পবন কাল্যাণের যে রূপম একটা গল্প বলে, আমি একটা বলছি, একটা কোনো ছবি রিলিজ হচ্ছিল, ঠিক আছে, তো ওখানে ডিস্ট্রিবিউটারের সাথে প্রডিউসারের কিছু একটা ঝামেলা চলছিল। হুম প্রডিউসার বেসিক্যালি রিলায়েন্স ছিল, আই থিঙ্ক। তো তাদের সাথে ডিস্ট্রিবিউটারদের কিছু একটা ঝামেলা চলছিল, কারণ ওখানে তো একটু ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, সিঙ্গেল প্রডিউসারদের চল আছে, কিছু একটা বাওয়াল হুম চলছিল। তো রাত্রির প্রায় 11টা 12টা অব্দি না শো লাগেনি, মানে পরের দিন সিনেমা রিলিজ, 12টা অব্দি হুম অ্যাডভান্স বুকিং চালু হয়নি। তো হুম বলছে মানে মানে আমাকে যে বলছে সে আর কি ওই সংস্থায় চাকরি করতো আর কি, রূপমও হুম চেনে, রূপমও তাকে দেখেছে, মানে তার কাছে গেছে, সেই আমাকে ফার্স্ট হ্যান্ড গল্প করেছে। বলছে মানে প্রডিউসারের বাড়ির বাইরে, মানে ঠিক ঠিক করছে ম্যাটাডোরকে, ম্যাটাডোর লোক দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, বুঝতে পারলেন, আর ফ্যান হুম ক্লাবের যে মাথা, সে ভিতরে দাঁড়িয়ে আছে, মানে ওই মিটিংটার হুম মধ্যে সে দাঁড়িয়ে আছে। এবার হুম জিনিসপত্র শর্ট আউট হলো রাত্রির 12টার সময়, ঠিক আছে, ওখান থেকে ওরা বললো যে হ্যাঁ শর্ট আউট, শো লেগে গেল, 12:30টার মধ্যে শো সব লেগে গেল, 1টার মধ্যে সব হাউসফুল, 1টার মধ্যে অল হাউসফুল, ঠিক আছে, না। এটা হচ্ছে। পাবন কল্যাণের একটা, পাবন কল্যাণের ব্যাপারে বলা হয় যে ও হচ্ছে বেসিক্যালি শেষবার যে প্রধানমন্ত্রী হয়েছে তার পেছনে একটা, মানে একটা বলা হয় যে পরোক্ষ কারণ কোথাও একটা, পাবন কল্যাণের যে পলিটিক্সে আসা, এবং সেখানে ও যেভাবে মানে র্যালি বের করেছিল, এবং সেই রাত, একটা পার্টিকুলার রাতে মানে তেলেঙ্গানার পুরো পলিটিক্যাল যে ব্যাকড্রপ সেটা সম্পূর্ণরূপে বদলে যায় আর কি। এবং সেটাকে কেন্দ্র করে আমি একটা রিল দেখছিলাম, ডিটেলসে ঢুকছি না, পলিটিক্সে আমি ঢুকছি না, কিন্তু সেখানে মানে পাবন কল্যাণ যেভাবে গাড়ির উপরে বসে যাচ্ছে, এবং তার পেছনে যেভাবে মানে আর কি ওর ফলোয়াররা বাইকে করে যাচ্ছে, এবং একটা মাস সিনেমার কোন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সম্ভবত ডাকু মহারাজ বা হোয়াট এভার কিছু একটা হবে, মানে কি ক্যাস ভিডিও, কি ক্যাস ভিডিও, তোমার দেখে না, তোমার দেখে গা গরম হয়ে যাবে। আমি ওর পলিটিক্যাল, ওর যে পলিটিক্যাল আরে, আইডিওলজি সেটার সঙ্গে আমি তুমি ওর একমত নই, স্পিচ দেখেছো কিন্তু কখনো, ওর ব্যাপক স্পিচ লাগে। দেখেছো, ওর স্পিচ দেখেছো কখনো, যে জাগান হ্যাঁ ছিল না, হ্যাঁ হ্যাঁ জাগান, হ্যাঁ হ্যাঁ। জাগানকে যখন চ্যালেঞ্জ করতো তখন দেখবে মনে হয় সিনেমা ডায়লগ দিচ্ছে, জাগান বলে এমন চিৎকার করতো না, উড়ে আসছে। ওর না, না এবার এগুলো এগুলো। আর না বিজয়ের যে এই বিজয়ের যে না, আমরা একটা অন্য টপিক আলোচনা করছিলাম, তুমি একটা বলে নি, এই হুম। বিজয়ের জন্য যে ভিড়টা হয়েছে বলো তো, মানে এদের হচ্ছে ফ্যান ফলোইং, এদের জন্য হচ্ছে অডিয়েন্স। আমার মনে হয় যে 5 লাখ লোক এসছে, 22 lakhs। এবার আমার কথা আমার হচ্ছে কথা হচ্ছে, না আমি যে বলছি তুমি যে শুধু শুধু ট্যাগ লাগানো নামের সামনে, এবার দেখো, একজন কেউ লাগালো যার জেনুইনলি ফ্যান ফলোইং আছে, যার এরকম বক্স অফিস হচ্ছে, সে লাগালো, আমি মানলাম, কিন্তু এবার হুম যদি সবাই A to Z সবাই লাগিয়ে দেয়, তাহলে তো মুশকিল। এই ট্যাগ গুলো দিচ্ছেটা কারা, এগুলো তো চিরকাল হয়েছে যে মানে ইন্ডাস্ট্রি দিয়েছে, মানে ফিল্ম জার্নালিস্টরা দিয়েছে বা কিছু, মানে কাউকে তো ট্যাগটা দিতে হবে, মানে ট্যাগটা হুম নিজেই নিজেকে দিচ্ছি, এটা আমি জানি না মানে এটা কিরকম হচ্ছে ব্যাপারটা, হুম। মানে কি
কি আর বলি। যাই হোক, আমরা অন্য টপিকে মুভ অন করি। রূপমদা কিছু একটা বলতে চাইছিল, রূপমদা যদি বলতে ইচ্ছুক থাকো তাহলে বলতে পারো। আমি বলো একটা বলো জিনিস এখানে রূপম। সেটা হচ্ছে আমরা আলোচনাটা করছিলাম, হঠাৎ করে সাগরনীল বলছে আমরা টপিকটা এবার একটু মুভ করছি। কারণ দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন, আমরাও জানি যে যার কথা আমরা বলছি আমাদের সকলেরই সে খুব প্রিয়, তবে সাগরনীল আর একটু বেশি প্রিয়। এই কারণে সাগরনীল বেশি, সাগরনীল তার মধ্যে আজকে লাল টি শার্ট পরে এসেছে, বোঝাই যাচ্ছে সাগরনীল মানে এতটা সহ্য করতে পারছে না যে না আমার প্রিয় দাদা তার বাড়িতে গেছি, এতবার মাটন তুমি চিকেন কি ইলিশ জানো মাছ। যে আমি আমি এখন যদি বলি তাহলে তোমাদের, তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, এরপরে এডিট করতে হবে আমি কিছু বলে দিলে। ব্যাপারটা হচ্ছে যে যারা এই মুহূর্তে লাল, তারা প্রচন্ড দাদার উপরে খোঁচে আছে, সেইটা কি তোমরা জানো? হ্যাঁ হ্যাঁ, ওই তো গান গাওয়ার জন্য গান গেয়েছে। হ্যাঁ, 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 লোকে আচ্ছা ভেবেছিল যারা রেগে যাবে, ভেবেছিল যারা হ্যাঁ, রেগে যাবে তারা রেগে যায়নি, অন্যরা রেগে হ্যাঁ, গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলো, এই গান গাওয়া নিয়ে তোমাদের কি অপিনিয়ন, এই গানটা নিয়ে কি অপিনিয়ন? না দেখো, আমি প্রথম কথা হচ্ছে যে পুরো প্রোগ্রামটা আমি দেখিনি। সেখানে কি কি বলেছে আমি আমি আর পাশে আমি সব নাটক করতে পারছি না, অনির্বাণ দা সেখানে কি কি বলেছে আমি জানি না সত্যি বলতে। ঠিক আছে, কিন্তু যেটুকু আমার কাছে ক্লিপ সামনে এসেছে, আমার থরলি এন্টারটেনিং মনে হয়েছে। আমি খুব মজা পেয়েছি, একজন দর্শক হিসেবে আমি খুব মজা পেয়েছি, এবং এতে আমি রেগে যাওয়ার মতন কিছুই দেখতে পাইনি। এবার যারা রেগে যাচ্ছে তাদেরকে আমার কিছুই বলার নেই। আমি জানি না যে এক্স্যাক্টলি তারা কোন কোন স্টেটমেন্টের জন্য বা কোন কোন হিউমারাস লাইনের জন্য রেগে যাচ্ছে। আমার সামনে যেটুকু সোশ্যাল মিডিয়া এসছে, আমার বিশ্বাস আমার সামনে ততটুকুই এসছে যতটুকু সবার সামনে এসছে। আমি কিছু রেগে যাওয়ার মতন দেখতে পাইনি, প্রত্যেকটাই আমার আমার মজা লেগেছে। অ্যাজ লং অ্যাজ আমাকে এন্টারটেন করতে পারছে, জিনিসটা একটা একটা প্রেজেন্টেশন মনে হচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ আর্ট করতে এসেছে, ততক্ষণ আমার সেটার সঙ্গে কোনো প্রবলেম নেই, আমার ভালো লেগেছে। বাকি আমার তোমরা বলো। আমার একটাই বক্তব্য বলবো, হ্যাঁ, সেটা হচ্ছে গানের লাইনে যাদের যারা আছে, এই ধরো দিলীপ ঘোষ, শতরূপ ঘোষ, কুণাল ঘোষ, এদের আপত্তি নেই, এদের কিছু যায় আসে না। যে গানটা গেয়েছে তারও কিছু যায় আসে না, কিন্তু যারা শুনেছে তাদের যায় আসে। আমি ব্যাপারটা বুঝলামই না যে ভাই তোদের যে এসেও বা কি হবে। আমি কিছু জনের দেখছি যে এই প্রতিবাদী লোকের জন্য এরম যাবো, এনার এই গান শুনতে, আমার কথা হচ্ছে ভাই একটা গান গেয়েছে, গানটা ধরো সাগরের খুব ভালো লেগেছে, আমার গানটা সেরকম ভালো নাই লাগতে পারে, বা অরিত্র গানটা মোটামুটি লেগেছে, ঠিক আছে। আমি গান হিসেবে আমার ধরো মানে সেখানে পটার গান আমার হেভি লাগলো, বা অনির্বাণদেরই মানে হুলিগানিজমের অন্য গান আমার বেশি ভালো লাগলো। মানে আমি যদি গান হুম, হিসেবে জাজ করি, আমার হুলিগানিজমের অন্যান্য গান আরো বেটার লেগেছে। এই গানটার হুম, যে জিনিসপত্রগুলো মজার, কিন্তু যদি দেখো হুম, এই যে লাইন্স গুলো, লিরিক্স, আমার মনে হচ্ছে এগুলো খুব পুরোনো পাঞ্চ, ঠিক আছে। মানে এগুলো, এই গরুর দুধে সোনা আছে, কুণাল ঘোষ রেগে যাবে, এগুলো তো আমরা হাসতে পারি, কিন্তু এগুলো খুব হুম, লেটেস্ট কিছু বলছে না। আমার কথা হুম, হচ্ছে সেটা একটা গানের পার্ট, সে কোথায় প্রতিবাদ করেছে কোথায় প্রতিবাদ করেনি সেটা নিয়ে আমাদের প্রত্যেকের কি অপিনিয়ন আছে না আছে আমি সেটা জানি, কিন্তু সব হুম, বিষয়ে একটা জিনিস ঢুকিয়ে লাভ নেই। যে আমরা এমন মানুষকেও তো দেখলাম যে হয়তো মিছিলে নেমেছে বা প্রতিবাদ করেছে, তারপরেও সেই লোকটার মোটিভ কি, এমনও তো জিনিসপত্র আমরা দেখেছি আমাদের এখানেও তো রোজ। মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের আসল যে ক্যারেক্টার, তার সম্পর্কে হাজারখানা নিউজ বেরোয়। তো আমার তার বাদ বাকি জিনিসপত্র নিয়ে অপিনিয়ন নেই, তার গানটা আমার মোটামুটি লেগেছে, এন্টারটেনিং লেগেছে, ব্যাস এইটুকু। আমি একটা জিনিস নোটিস করেছি, আমি জানি না তোমাদের কি ওপিনিয়ন। আমাদের এখানে যত শিল্পী আছে, তাদের মেন যে কাজটা করে সেই কাজটা নিয়ে কোনো কথা হয় না। অন্য আগডুম বাগডুম জিনিসের জন্য তারা লাইমলাইটে থাকে, এটা দেখেছো? কেউ নিজের কাজের জন্য, মানে ধরো এরা তো অ্যাক্টার্স, অ্যাক্টার্স বা ডিরেক্টর, তারা কি জন্য লাইমলাইটে থাকবে? যে ভাই আপকামিং কাজ কি আসছে। মানে ধরো এই যে পাবন কালিয়ানের কথা বলছি, আমার কাছে পাবন কালিয়ানের মানে ওজিটা ইম্পর্টেন্ট, যে ওজিটা কি করবে, সুজিতের কি হবে, রাজামৌলি কোন ছবি করছে, শঙ্করের কামব্যাক হবে কিনা, লোকেশের কামব্যাক হবে কিনা। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দেয়ার ওয়ার্ক, উই আর টকিং অ্যাবাউট দেয়ার ওয়ার্ক, ওখানকার অডিয়েন্সও তাই। কিন্তু আমাদের, আমি এখানে দেখেছি শিল্পীদের কে কার কি মানে পলিটিক্যাল আইডিওলজি, কে পার্সোনাল লাইফে এক্স গার্লফ্রেন্ডের সাথে কি করলো কি বললো, সে আবার পাল্টা কি বললো, এইসব নিয়ে কেচ্ছা বাওয়াল নিয়েই লোকে ইন্টারেস্টেড, লোকে সেগুলো নিয়ে কথা বলে, সেগুলো ভাইরাল হয়। কিন্তু সিনেমার গান, ট্রেলার, টিজার, ডায়লগ, কি ছবি আসছে সেই কাজটা নিয়ে কথা বলা, সেগুলো কিচ্ছু হয় না। তুমি দেখে নাও। আমি একদম অরিত্রদার সঙ্গে এখানে একমত। আমি একদম। খুব সম্প্রতি একটা ইন্টারভিউ যেটা খুব ভাইরাল হলো আমরা জানি, এবং সেখানে একটা শুভশ্রী এবং দেবের মধ্যে একটা বচসা। আমি এটাই ভাবছিলাম যে আমাদের ইন্টারভিউ মানুষ কেন দেখবে? আমরা তো এরকম প্রশ্ন করতে পারি না,
কেন দেখবে মানুষ আমাদের ইন্টারভিউ? আমি যদি এখন না জিজ্ঞাসা না, করি আমি সেটা বলছি যে না, আমি কি বলছি বলতো হ্যাঁ, সাবর্ণিল, তার মানে তুমি বুঝতে হ্যাঁ, পারছো জিনিসটা কোথায় যাচ্ছে। না না, তুমি কি বলছো, তুমি অ্যাকচুয়ালি কি বলছো সেটা এদের কাজ একদমই নিয়ে, একদমই। মানে সিনেমাটা নিয়ে কেউ ইন্টারেস্টেড নয় কিন্তু, তার মানে বুঝতে পারছো হ্যাঁ, তো ব্যাপারটা। হ্যাঁ, 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 আমি একটা কথাই আমি এটাই তো একটা বলতে কথা চাইছি এখানে যে সিনেমা নিয়ে, যেটা সিনেমা নিয়ে যে মুহূর্তে ইন্টারেস্টেড নয় সেই মুহূর্তে আমরা যে ইন্টারভিউ গুলো করি সেগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকবে না, কারণ আমরা তো পুরো সিনেমা নিয়েই কোয়েশ্চেন করছি। না, কোয়েশ্চেন একটা করতে আমরা কথা ব্যক্তিগত জীবন বলি। আমি প্রত্যেকটা ফিল্ডে না, এটা শুধুমাত্র এন্টারটেইনিং বা এই এন্টারটেনমেন্ট সেক্টরে নয়, কিন্তু প্রত্যেক জায়গায় মানুষ ভালোবাসে হচ্ছে কি, ওই যে কেচ্ছাটা, ঠিক আছে, ওই যে একটা স্টেটমেন্ট দেবো, একটা এর আগেইনস্টে বলবো, ওর আগেইনস্টে, মানে তুমি ভাবো যদি আমি না এরকম না, একটা, খেলার ক্ষেত্রে এটা হয় নাকি? খেলার ক্ষেত্রে এরকম হয়? না খেলার না ক্ষেত্রে এটা হবে খেলার ক্ষেত্রে, না খেলা, খেলার ক্ষেত্রে এরকম হয় না, তার কারণ কি বলতো? খেলার ক্ষেত্রে যারা ধরে নাও বড় বড় ক্রিকেটার, ঠিক আছে, তারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো সামনে আসেন, কখনো সামনে আসে না। আমাদের এখানে কিন্তু এটা শুধুমাত্র আমি বাংলা বলে বলছি না, অ্যাক্টারদের ক্ষেত্রে বিষয়টা এটা, যে তাদের কিন্তু যে ব্যক্তিগত জীবনটা অনেক ক্ষেত্রে তারাও সেটাকে সামনে নিয়ে চলে আসে, যেটা না সামনে নিয়ে সেটা, আসা না উচিত না, নয় বিধায়। দেখো দেখো দেখো, আমি আমি তোমাকে বলছি, আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি, ঠিক আছে, এবার ইয়ে জাবানি হুম, হ্যায় দিওয়ানির আগে একটা বিশাল টকিং পয়েন্ট হয়েছিল যে রণবীর দীপিকার ব্রেকআপের পরবর্তীতে প্রথম ছবি। আমি জানি হুম, না তোমরা সেই সময় মানে কিভাবে হুম, হুম, দেখেছিলে হুম, বা এটা জেনেছিলে কিনা, এটা খুব চর্চা হয়েছিল। ট্রেলার লঞ্চ যেটা হুম, হয়েছিল সেটাতেও আর কি বারবার দীপিকা রণবীরকে এই ধরনের ব্রেকআপ টেকআপ নিয়ে প্রশ্ন করা হচ্ছে। কিন্তু যে মুহূর্তে হুম, ছবিটা মুক্তি পেয়েছে 2013 সালে, পরের মুহূর্ত থেকে কিন্তু ক্যারেক্টারটাকে নিয়ে কথা হয়েছে যে বানি কিরকম ক্যারেক্টার, প্রত্যেকে বলছে আমরা হুম, বানির মতো হুম, ওরকম লাইফ লিড করতে চাই। বানি নায়নার প্রেমের কথা, গানের কথা, বন্ধুত্বের কথা, আদিত্য রয় কাপুরের মতো বন্ধু, হ্যান ত্যান। তারপরে টকিং পয়েন্টটা হয়ে গেল সেইটা। তারপরে কিন্তু আর রণবীর দীপিকার কি ব্রেকআপ হলো কি হলো না সেটা নিয়ে কেউ কথা বলেনি। ঠিক আছে, তুমি হুম, দেখো, মনে করে দেখো, যে জওয়ানি হ্যায় দিওয়ানির সময় এটাই এক্স্যাক্টলি হয়েছে। আমার কথা হচ্ছে এই যে প্রচার করবার একটা টেকনিক, যে হিরো হিরোইনের মধ্যে প্রেম ছিল কি কি ছিল, তাদের পার্সোনাল লাইফে কোনো ঝামেলা হয়েছে কিনা কিছু, এটা একটা পয়েন্ট অব্দি বলিউডে বহুবারই ইউজ হয়েছে। কিন্তু যে মুহূর্তে সিনেমাটা রিলিজ করে আছে তখন আর দ্যাট ইজ নট দ্য টকিং পয়েন্ট, দেন দ্য কন্টেন্ট ইজ দ্য টকিং পয়েন্ট। কিন্তু আমার এখানে বক্তব্যটা এটাই যে দর্শকের এতটাই কন্টেন্টটা নিয়ে মাথা ব্যথাই নেই, মানে দে আর লিস্ট বদার্ড অ্যাবাউট দ্য কন্টেন্ট, বা হয়তো সেটা কন্টেন্টটা তাদেরকে প্লিজ করতে পারছে না, সেটা সব ছবির ক্ষেত্রে আমি বলছি কিনা, মানে আমি কোনো স্পেসিফিক ছবি বা স্পেসিফিক ঘটনার ক্ষেত্রে বলছি না, যে তারপরেও ছবিটা মুক্তি পাওয়ার পরবর্তীতে কন্টেন্টটা নিয়ে আর কথা হচ্ছে না। সেই অ্যাক্টার তার পার্সোনাল লাইফ, তার পলিটিক্যাল কোন পার্টির সাথে যুক্ত আছে, কি আছে, হ্যান আছে, ত্যান আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে, তুমি দেখো নোটিস করে। এটা ঠিক কথা। আম- আমরা 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 পিছিয়ে গেছি জাতি হিসেবে, এক নম্বর। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যেটা বললে এক লাইনে, সেটা হচ্ছে যে ছবিও সেইভাবে বোধহয় প্লিজ করতে পারছে না। এটা 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 মানে এটার কোনো স্পেসিফিক আনসার নেই যে এটার জন্যই হচ্ছে। তবে এটা হচ্ছে যে সেটা তো আমরা পরিষ্কার বুঝতেই পারছি, হওয়া উচিত ছিল না, কিন্তু এটাই হচ্ছে। আমি দেখি যখন কোনো ট্রেলার আসে না, কোনো পোস্টার আসে, আমি জানি না মানে, বা এই ধরনের যে যে প্যাপারাজি পেজ যেটার কথা বলছি, ওগুলোর নিচে তুমি দর্শকদের কমেন্ট দেখো, কেউ কিন্তু সিনেমাগুলো নিয়ে মাথা ব্যথাই নেই তাদের। ঠিক আছে, তারা একদম। কিন্তু তাদের নিজেদের ওপিনিয়ন দিয়ে যাচ্ছে। কিন্তু আমার হুম, বক্তব্য হুম, হচ্ছে, ধরো ধরো আমি কথার কথা বলছি, আমি এরকম নিজে চোখে দেখেছি যে শাহরুখ খান ধরো একটা গণেশ চতুর্থীর দিনকে ছবি দিয়েছে বা কিছু দিয়েছে, সেটার নিচে, বা দিওয়ালির দিনকে ছবি দিয়েছে, তার নিচেও লোকে গালাগালি লিখেছে। কিন্তু তাও লোকে শাহরুখের আপকামিং ছবি জওয়ান বা কিং এগুলো নিয়ে এক্সাইটেড, সেরকম কমেন্টও কিন্তু, মানে 50% যদি গালাগালি থাকে, 50-60% কিন্তু এরকম সিনেমা নিয়ে বা এই করবে, বা সালমানের থেকে বেশি বক্স অফিস করে যাবে, এইসব কমেন্টও আছে। মানে লোকে তার কাজ, মানে বক্স অফিস নিয়ে কথা বললেও মানে কি, ছবিটা নিয়েই তো কথা বলছে আলটিমেটলি। হুম, কিন্তু হুম, এখানে কিন্তু 100%ই, মানে ও কি করলো, কি হয়েছে, পার্সোনাল লাইফ কি কি পলিটিক্স, হ্যান ত্যান, পিপল আর লিস্ট বদার্ড অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল কন্টেন্ট। হুম। এটা আমি নোটিস করেছি। তুমি একটা পোস্টার ড্রপ করো, তুমি একটা কোনো ট্রেলার ড্রপ করো, মানে এতটাই বাজে পজিশনে ব্যাপারটা চলে গেছে। মানে আমি সেটাই বলতে চাইছি আর কি। যতই মিডিয়া সুগার সুগার কোটিং করে রাখুক যে খুব ভালো হচ্ছে, হুম, খুব ভালো চলছে, হুম। লোকে আবার ফিরে আসছে, পিপল আর নট ইন্টারেস্টেড ইন বাংলা সিনেমা, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। না না, সেটা ফেডারেশনের সঙ্গে বাংলা সিনেমার যে, বাংলা ইন্ডাস্ট্রির যে একটা কনফ্লিক্ট হলো আমরা দেখতে পেলাম। তুমি সেই সময় যদি সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট গুলো খবরের চ্যানেল গুলো করছিল, খবরের যে মানে আর কি আর্টিকেল গুলো যেগুলো হয় আর কি, সেইখানেও তুমি দেখবে যে সেখানেও কমেন্ট বক্সে যে সমস্ত কমেন্ট করছে সেটা বাঙালি শিল্পীদের জন্য, সকলের জন্য খুবই ডিসরেসপেক্টফুল। মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ইমেজটা সবার আর কি প্রায় প্রায় ধ্বংস হয়ে গেছে। একদমই সত্যি কথা এটা, একদমই সত্যি কথা।
এটা কিছু করার নেই। তবে আমার মনে হয় যে এটা দর্শকদেরও কিছুটা দর্শকদের উপরও দায় বর্তায়। কারণ একটা সেকশন অডিয়েন্স তো দেখতে যাচ্ছে, বছরে দুটো চারটে ছবি হলো তো দেখতে যাচ্ছে। এবার যে দুটো চারটে ছবি দেখতে যাচ্ছে, ধরে নাও কথার কথা এই যে পার্টিকুলার সিনেমাটা যেটার ক্ষেত্রে এটা হলো ধূমকেতু, সেই ছবিটা তো কিছু দর্শক দেখতে গেছে, কালেকশন তো অনেক করেছে ছবিটা। দর্শকই দেখতে গেছে। এবার এবার সেই দর্শকেরাই বা কেন ধূমকেতু পোস্টের নিচে ধূমকেতুকে নিয়ে কথা বলছে না? বা সেই দর্শকেরাই কেন কোয়েশ্চেন করছে না যে তুমি ধূমকেতু নিয়ে একটা কোয়েশ্চেন করলে না কেন? তুমি ইন্টারভিউ করতে বসে তুমি ধূমকেতু ছবিটা দেখোনি কেন? যে ইন্টারভিউ করছে সে ধূমকেতু ছবিটাই দেখেনি, সে সেটা নিজেই অন ক্যামেরা বলছে। তার মানে তার ইন্টারভিউ করার পারপাসটা কি? পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। না, আমার সব থেকে যেটা খারাপ লাগলো, মানে এই মানে ইন্টারভিউটা যা এসছে না এসছে, আমার থেকে খারাপ লাগলো, তোমরা জানি না আগে টিজারটা তো অরিত্র দেখেছিলে, আগের দিনই বলছিল, ওই টিজারের থাম্বনেলটা দেখবে কি লিখেছে জানো? শুভশ্রী স্ল্যামস দেব। মানে এটা, মানে এইগুলো কিরকম ধর, মানে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে এখানে কোনটা নেগেটিভিটি বা কোনটা খারাপ লাগা। আমার কথা হচ্ছে কি, যে হ্যাঁ ভাই, যে কারো আরেকজনের জিনিসপত্র বা ব্যবহার খারাপ লাগতে পারে, দেবের লাগতে পারে, শুভশ্রী লাগতে পারে, এই রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, যাদের লাগতে পারে, কিন্তু এর থেকে মানে এটা কখনোই সিনেমার ওপরে নয়। সিনেমার ওপরে নয়, এটা এটা দিয়ে কেউ প্রমোশন করতে পারে, এটা দিয়ে কেউ নিজের ছবিকে বেচতে পারে, এটা দিয়ে কেউ ভিকটিম কার্ড খেলতে পারে, যা ইচ্ছা করতে পারে, বা অনেস্টি দিয়ে নিজের বক্তব্য রাখতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, সেটা কিন্তু সিনেমার ওপরে যেন না চলে যায়, মানে এমন যেন না হয় যে দুটো মানুষ তাদের ইমোশনটা আগে সিনেমার থেকে, বা সেটা জানতে চাইছি আমি আগে, যে আমাকে বলো তো তুমি কেন প্রিমিয়ারে গেলে না। মানে এটা শুনতেও কেমন লাগছে না, যে তুমি না, না, তার আমি এইভাবে এখানে আরেকটা কথা বলতে চাই রূপম। সেটা হচ্ছে কি, আমাদের এখানকার আর্টিস্টদেরও প্রবলেম আছে। এই যে বম্বে থেকে যাদেরকে নিয়ে আসছে, এরা বম্বেতে পাত্তা পায়? খোঁজ নিয়ে দেখো তো, বম্বেতে এদের কি স্ট্যান্ডার্ড আছে? বম্বেতে এরকম প্রচুর লোক ঘুরছে, হয়তো ভিউজ এদের বেশি আছে, এইখানেই ডিফারেন্সটা হয়। তুমি দেখবে ভারতবাজ রাঙ্গানের থেকে বেশি তামিলে অনেক রিভিউয়ার আছে যাদের ভিউজ আসে প্রচুর বেশি, মানে তুমি সে কল্পনা করতে পারো, মিলিয়নে আসে। ভারতবাজ রাঙ্গানের 2 লাখ হয়তো আসে, কি 2.5 লাখ আছে, অন্যদের মিলিয়নে আসে। কিন্তু ওখানকার আর্টিস্টরা ভারতবাজ রাঙ্গানকে রেসপেক্ট করবে, বিকজ ও জানে যে এই লোকটা সিনেমা বোঝে, এর সাথে আমি সিনেমা রিলেটেড কথা বলতে পারবো, রিয়েল কনভারসেশন হবে। আজকে বিবেক অগ্নিহোত্রী একটা ইন্টারভিউ দিয়েছে ভারতবাজ রাঙ্গানকে, চেক আউট করে দেখো, 2টো পার্টে আছে। বিবেক অগ্নিহোত্রী ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভিউ। বিবেক অগ্নিহোত্রী অন্য ইন্টারভিউ থেকে আজে বাজে বকে, এটাতে তুমি দেখো কত সেন্সিবল কথাবার্তা বলেছে, মানে ও যেটা বানিয়েছে সেটার ব্যাপারে অনেক বেশি ক্ল্যারিটির সাথে বলেছে। অন্য ইন্টারভিউ গুলোতে যেমন উল্টো পাল্টা বলে, মানে অনেক সেন্সিবল কথাও বলে, বাট আমি বলছি অনেক কিছু ভুল ভালো বলে। বাট এটাতে পুরো মানে ইন্টারভিউয়ারটা কিরকম সেটা তোমাকেও জাজমেন্টটা দিতে জানতে হবে, ঠিক হুম। আছে? তো সেটা খালি নাম্বারস এর উপর হয় না। এই যে নয়নদীপ, এ বম্বেতেও ইন্টারভিউ করে, কিন্তু বম্বেতে হি ইজ নট এ গ্রেড জার্নালিস্ট। এ গ্রেড জার্নালিস্ট যারা আছে তাদের স্ট্যান্ডার্ড আছে, সেইটা তো তোমাকে বুঝতে শিখতে হবে যে কোনটা কিসের। এরা জাস্ট বম্বের যেহেতু ছাপ আছে, বম্বের এতে কাজ করে, তাই জন্য ভালো। এটা তো আমাদের এখানকার প্রবলেম না, যে বম্বে মানে ভালো। এইটাই তো প্রবলেম। বম্বে মানে ভালো। আচ্ছা। হ্যাঁ, এটা বম্বে এটা তাই তো ওই তুমি, না, আমি এটা তোমাকে বলছি, আমি তোমাকে, না, আমি অরিত্র, ছোট একটা জিনিস আমি বলি। একটা জিনিস বলি, অরিত্র যেরকম ভাবে বললো বম্বে মানে ভালো, এটা শুনতে কেমন লাগলো বলো তো? দাগ আছে। না, না, এরকম প্রচুর হয়েছে জানো তো, যে ধরো বম্বে থেকে কোরিওগ্রাফার এনেছে, ঠিক আছে, হ্যাঁ বম্বের হুম, কোরিওগ্রাফার হেভি করে দেবে, গিয়ে দেখছে সে কোনো এফর্টই দিচ্ছে না, কারণ তার কাছে তো হুম, এটা একটা জাস্ট একটা ওয়ার্ক, তার তো হেডে কি নেই, সে তো এফর্টই দেবে না। এরকম প্রচুর বার হয়েছে, বম্বে থেকে ফাইট মাস্টার এসছে ঝুলিয়েছে, বম্বে থেকে কোরিওগ্রাফার এসছে ঝুলিয়েছে। তুমি যদি নিজের হোম গ্রোন ট্যালেন্টের উপরে ভরসাই না করো, তুমি যদি নামের পিছনে ছোট, তাহলে এরকমই হবে। হুম। এটা আমি খালি এই ইন্টারভিউর ক্ষেত্রে বলছি না, এটা যে কোনো ডিপার্টমেন্টে। বম্বে থেকে কিছু এলো মানে বম্বে, আরে শালা বম্বে, আরে ভাই দেখ কি আউটপুট দিচ্ছে সেটা তো দেখতে হবে। সেটা সবের জিনিসের ক্ষেত্রে হয়, এটা ফ্যাক্ট বলছি তোমাকে। আচ্ছা, ইয়ে নিয়ে আমরা আলোচনা করি হচ্ছে রক্তবীজ 2 এর গান নিয়ে। ঠিক আছে, আমাদের যেগুলো যেগুলো নিয়ে আলোচনা করার বাকি আছে আমরা অনেক দীর্ঘ করে ফেলেছি। আমরা আজকালকে দেখছি যে অন্য টপিক নিয়ে যতক্ষণ আমরা আলোচনা করছি, র্যান্ডম আলোচনা করছি, সেই আলোচনাতে অনেক বেশি ফ্লুয়েন্সি থাকছে। ঠিক আছে, আগের দিনের ভিডিওটাতে আমি দেখছি দর্শক কমেন্ট করেছে প্রচুর এডিট হয়েছে, কেন এডিট হয়েছে সে তো আমরা জানি। আমি একটা জিনিস বলি,
আমাদের এর আগের ইন্টারভিউটাতে যেখানে হচ্ছে আমরা আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বললাম, সাগরনীল অরিত্র কি বলবো, এত মেসেজ ইনস্টাগ্রামে এবং যারা হোয়াটসঅ্যাপে আছে আছে বলছে ওটা কে, কার সম্পর্কে বললে। আমি তো প্রত্যেককে বলছি আমি নাম বলবো না, আমাকে মেসেজ করে যাচ্ছে ওটা কে বলবে। এবার আমি বলি, আমার যে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি রূপমদা বলেছিল কথা, সেই ইন্টারভিউটা হঠাৎ করে আমার ইউটিউবে এসছে, ঠিক আছে। আমার মনে হয়েছে যে একবার খুলে দেখি, অনেক বছর আগে দেখেছি, একবার খুলে দেখেছি, সেখানে কমেন্ট করেছে যে কে কে এসছো ওই পডকাস্টটা দেখার পরবর্তীতে। সবাই বুঝেও গেছে ওই ইন্টারভিউটা আবার দেখা শুরু করে দিয়েছে। ওটার ভিউজ বাড়ছে আবার। হ্যাঁ, যাচ্ছে তাই। আচ্ছা, আমরা একটু বাস টু নিয়ে আলোচনা করি। দেখো, বাস টু নিয়ে আলোচনা করতে হবে। হ্যাঁ, না রক্ত বৃষ্টির গানটা তুমি তুললে, ওটা আগে করে নি, তারপরে রক্তবীজ টু, বাস টু, এগুলো নিয়ে আলোচনা করি। আমার না কি মনে হচ্ছে, রক্তবীজের ক্ষেত্রে আমার ওপিনিয়নটা দিচ্ছি। আমি দেখেছি উইন্ডোজের গান, সুপ্রসাদ নন্দীদারের গান চিরকাল ভালো হয়ে থাকে। এই ছবিটার ক্ষেত্রে কোথাও গানগুলো সেই লেভেলের হচ্ছে না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে অর্ডার ছাড়া বর্ডার, ওই গানটা নিয়ে আমি কথা বলিনি, আমি জানি না তোমরা বলেছিলে কিনা। ওই গানটা না লাস্ট ভিডিওতে মনে হয় কথা হয়েছিল হালকা। তো ওটারও না প্রবলেম ওটাই যে গানটা ইটসেলফ ওয়ার্ক করছে না। মানে লিরিক্সটার মধ্যে একটা মিনিং আছে, সবকিছু আছে, সেটা গল্পের সাথে যাচ্ছে, সবকিছু ঠিক আছে, বাট গান হিসেবে ওয়ার্ক করছে না, টিউনটা অতটা ক্যাচি। এই গানটার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, এই গানটা কম্পারেটিভলি বেটার, ঠিক আছে, শুনতে খারাপ নয়, ভালোই, বাট এক্সট্রাঅর্ডিনারি নয়। আমার মনে হয় যে মেনলি শুটিং এ প্রবলেম আছে। এই ধরনের গানে না অনেক শর্টস লাগে, প্রচুর শর্টস, ওয়াইড শর্টস নিতে হয়, প্রচুর লোকেশন জাম করতে হয়, বারবার কস্টিউম চেঞ্জ করাতে হয়। তুমি যদি গানটা দেখো, যেভাবে শুরু হচ্ছে খালি ক্লোজ আপ নিয়েছে। এই ধরনের গানে এত ক্লোজ আপে চলে না ব্যাপারটা। এই যে অঙ্কুশ আর কৌশানী সাইকেলের উপর বসে আছে, তুমি দেখবে পুরো ফ্রেমটা ক্লোজ আপ, মিড ক্লোজের মধ্যে। তোমাকে একটু ওয়াইড যেতে হবে, একটু মিডে যেতে হবে, কাটতে হবে, লোকেশনটা চেঞ্জ করতে হবে, সেই জিনিসটা নেই বলতে। তো সেটা আমার মনে হয় যে অনেকগুলো জায়গাতে। তো এটাই আর কি। বাট ওটাও আগে এই গানটাও আর কি গল্পের পার্ট একটা, আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কুশের উপর নজর রাখা হচ্ছে, সেই জিনিসপত্রগুলো আছে, সেগুলো ইন্টারেস্টিং লেগেছে। বাট এইটা আর কি আমার জন্য গানটা মানে খুব যে দারুণ লেগেছে সেটা অনেস্টলি লাগেনি আর কি। না, আমার ক্ষেত্রে দেখো, গানের মাঝখানে যে পোর্শনটা সেটা একদম একদম ভালো লাগেনি আমার, ঠিক আছে। শুরুটা শেষটা তবু বেটার। এবার এই গানটার ক্ষেত্রেও না, মানে উইন্ডোজের গান বলতে দেখো, কণ্ঠতে কি সমস্ত গান ছিল, প্রাক্তনে কি সমস্ত গান ছিল, কিংবা আমি বলছি মালাচন্দন গানটা আমার বস সিনেমাতে, সেটা দারুণ গান। আমি তো মালাচন্দন এখনো শুনি, আমার খুব পছন্দের গান, এই বছরের অন্যতম ভালো বাংলা গান। কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা এই মোমেন্টে। হ্যাঁ, বহুরূপী যে শিমুল পলাশ, বহুরূপীর, সেটাই মানে অন্যই স্ট্যান্ডার্ডের গান সেগুলো। তো সেই সাপেক্ষে রক্তবীজ 2 এর অ্যালবামটা হচ্ছে না। এবার দেখা যায়, গান তো পপুলার হওয়া আজকালকার দিনে প্রচন্ড বেশি দরকারি হয়ে গেছে। মানে বহুরূপী সব থেকে বড় এক্সাম্পল, খাদান সব থেকে বড় এক্সাম্পল যে গান কি করতে পেরেছে ওই দুটো ছবির বক্স অফিসের ক্ষেত্রে। তো রক্তবীজ 2 এর গানগুলো বেটার হতে পারতো আর কি। তবে অঙ্কুশকে আমার একটা জিনিসই খালি ভালো লাগছে, সেটা হচ্ছে যে মানে অঙ্কুশকে একটা ঠিকঠাক ডিরেক্টর ডুয়োর হাতে আমরা দেখতে পাবো, এবং সেইটা একটা দিচ্ছে যে ঠিক আছে, চলো অঙ্কুশকে এটা সঠিকভাবে পাবো, কারণ অঙ্কুশকে কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না সব সময়। তো সেইটা একটা হতে চলেছে, এটাই একটা ভালো লাগছে। আমার যেটা মনে হয়, মানে আমার যেটা মনে হয় বলতে গেলে আমার ভয় পাই, তার কারণ হচ্ছে আপনারা দেখবেন অডিয়েন্স সাগরনীল বলে নেবে, বলার পর একটা ব্রেক মারে, পুরো চুপ থাকে, মানে যে আমি বলাটা স্টার্ট করবো অঙ্কুশ, এবার তখন আমারটা হয়ে যায় আমি শুরু করে বলে, এবার আবার আমি বলাটা শুরু করে আবারও শুরু করে দেবে। তা তোর বলা ওভার। বলো। আমার এই গানটা আগের গানের থেকে বেটার লেগেছে। আগের গানটা যেটা অরিত্র বললো, আমি অরিত্রের সাথে মানে ম্যাক্সিমাম পয়েন্টই একমত, যে আগের গানটা না ওই লিরিক ওয়াইজই ভালো, মানে অর্ডার ছাড়া বর্ডার, মানে আর একটা লাইন গানটা মানে এত মানে বাজে লেগেছে, দাঁড়িয়ে যায় বলার পর একটা গ্যাপ, তোর মতো গ্যাপ, ওই যে গ্যাপটা নিল, মানে ওটাকে মিম আকারে ইউজ করে যায়, মানে পুরো মিম আকারে ইউজ করে যায়, সিগনালে দাঁড়িয়ে যায়, ব্যাসের পরে কিছু বলছি না, আমার সিগনালে দাঁড়িয়ে যায় বলে চুপ, এইটুকু। এবার এটাকে তুই যতবার রিপিট কর নোংরা মানে দাঁড়াবে। তা আমি যখন শুনছিলাম আমার একদম ভালো লাগেনি জিনিসটা। তবে লিরিক্যালি ওয়াইজ ওরা বেটার, আর যেরকম ভাবে নৃত্য পারফর্ম করেছে বেটার, তবে গানটা ওভারঅল আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। এই গানটা আগের থেকে বেটার লেগেছে। আমার যেটা মনে হচ্ছে যে এখানে অঙ্কুশের ক্যারেক্টারটা, মানে তার যে ব্যাক স্টোরিটা যখন বলবে বা কোনোভাবে খোঁজ পাবে, সেই সময় ওর যেটা ইনোসেন্ট দিক আছে সেকশনে গানটা আসতে পারে। তো আমার গানটা মানে আপাতত শুনতে ভালোই ঠিকঠাক লেগেছে। তবে যেটা বারবারই আমরা বলছি,
উইন্ডোজের যে লেভেলের গান হতো সে লেভেলের আমরা গান পাচ্ছি। ইভেন হচ্ছে ওদের ইয়েতেও, আরে রক্তবীজেও যে গান ছিল না, সেই গানটা অনেক, গানগুলো অনেক বেশি ভাইব্রেন্ট, গানে অনেক বেশি বাঙালিয়ানা আছে, মজা আছে। এবার মানে গোবিন্দ রত্না যেন তৈরি হয়নি। আবার হচ্ছে আর একটা গান ছিল না, যে গানটা সবাই মুখোশ পরে নাচ করবে বাচ্চা মেয়েগুলো, খুব সুন্দর গানটা, গানটা আমার মনে পড়ছে না, যে গানটা হচ্ছে যখন ওই তো পঞ্চমীর নয় দমনের যেটা অ্যাডাপ্টেশন হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। এই অ্যাডাপ্টেশনটা খুব ভালো হয়েছিল। তো আমার মনে হয় ওরা ওরকম কিছু করলে পারতো। দেখার পরবর্তীতে কি হয়, কারণ এই কম্পিটিশনে গান খুব ভালো হওয়া দরকার। তার কারণ আমি অডিয়েন্সকে বলবো, আপনারা আজকে একটা গান এসছে যত কাণ্ড কলকাতাতেই, ঠিক আছে, ওই গানটা শুনুন, কি ভালো পটা গানটা করেছে, মানে গানটা শুনলেই ভালো লাগে, গানটা খুব সুন্দর গান হয়েছে। তো আমার মনে হয় এত সুন্দর একটা গান মানে হতেই পারতো। উইন্ডোজ থেকে ভালো ভালো গান আমরা পেয়েছি, তো এই গানটা আমার সেরকম ভালো লাগে। মানে ফার্স্ট গানটার কথা বললাম, সেকেন্ড গানটা মোটামুটি লেগেছে ভালোই, মানে ডিসেন্ট, ঠিক আছে। যাই হোক, আমরা এবার ভার্স 2 তে চলে আসি। ভার্স 2, ভার্স দ্য নেক্সট লেভেল। আনফরচুনেটলি বিশাল, যে আমি আমি আশা করেছিলাম যে হিন্দিতে বড়সড় হিট হবে, ওটা কালেকশন ভালো করেছে, মানে যা ফার্স্ট পার্টটা করেছিল সেই তুলনায় সেকেন্ড পার্ট অনেক বেটার কালেকশন করেছে। বাট আমি ভেবেছিলাম যে হিন্দিতে আরেকটু কিছু মানে পিক আপ নেবে দেবে। বাট হিন্দি অডিয়েন্সের এটাই একটা প্রবলেম, যে নোন ফেসেস না থাকলে না চট করে পিক আপ করতে চায় না, যেহেতু গুজরাটি অ্যাক্টার্সরা রয়েছে, কাউকে চেনে না। বাট ছবিটা হেভি করেছে, স্পেশালি ফার্স্ট হাফটা। মানে ফার্স্ট হাফটা পুরো স্ট্রেট আউট অফ এ জম্বি ফিল্ম, স্ট্রেট আউট অফ এ জম্বি ফিল্ম। মানে অল অফ আস আর ডেড বলে একটা সিরিজ দেখেছিলাম, কোরিয়ান সিরিজ। ওটাতে একটা স্কুলের মধ্যে জম্বি অ্যাটাক হয়েছিল, ওটার যে ফিলটা পেয়েছিলাম এক্স্যাক্টলি ওই ফিলটা এখানে পেয়েছি। তো এই ডিরেক্টরে অ্যাকচুয়ালি একটা জম্বি ফিল্ম বানানো হচ্ছে এর পরবর্তীতে। মানে আমরা কি স্পয়লার দিয়ে আলোচনা করবো কি স্পয়লার ছাড়া আলোচনা করবো? না, এখন আমার মনে হয় অনেকে দেখে নিয়েছে। অ্যাকচুয়ালি কি জানো তো, অনেকে হলে গিয়ে না দেখলেও ছবিটা কিন্তু অনেকে দেখে নিয়েছে। তো ছবিটা নিয়ে প্রচুর কথাও হয়েছে, কিন্তু তুমি দেখো না দেখো, ওই যে ফার্স্ট যে দৃশ্যটা রয়েছে যেখানে ছাদের ছাদের কার্নিসে বাচ্চা মেয়েগুলো দাঁড়িয়ে যায় পরপর পরপর, ওই জায়গাটায় যা মজা পেয়েছি, মানে আলটিমেট লেভেলের থ্রিল আর কি। ফার্স্ট হাফটা যা করেছে না, ফার্স্ট হাফটা থেকে মানে চোখ ফেরানো যায় না, এতটা টপ নচ করে দিয়েছে। এবং এতটা একটা জনরা ফিল্ম বলে না, একদম প্রপার জনরা ফিল্ম আর কি ফার্স্ট হাফটা। এবার সেকেন্ড হাফে গিয়ে একটু জিনিসপত্রতে সেখানে একটুখানি হয়েছে আর কি। সেকেন্ড হাফটা আমার মনে হচ্ছে কি বলতো, মানে ফার্স্ট পার্টটাকে ছাপিয়ে যাওয়ার যে বিষয়টা, সেই ছাপিয়ে যাওয়াটা সামহাও না সেকেন্ড হাফে আর কি হয়। ছাপিয়ে গেছে একটা, না এক ব্যাপারটা হচ্ছে দুটো কারণে ওটা হয়েছে, তুমি যেটা বলছো। এক হচ্ছে ভিলেনটাকে ফার্স্ট পার্টের থেকে বেশি স্ট্রঙ্গার দেখানো উচিত ছিল, যেটা করেনি ওরা। আর যেটা সেকেন্ড প্রবলেম হচ্ছে ক্লাইম্যাক্সটা না, মানে অতটা মানে তুমি দেখবে শয়তান অ্যাকচুয়ালি অতটা ডিস্টার্বিং এন্ডিং নয়। শয়তান কিন্তু পজিটিভ এন্ডিং, বাসের মতো ছিল না। বাট শয়তানের ক্লাইম্যাক্সটা তুমি দেখবে এত গ্র্যান্ড, যে যেখানে যাচ্ছে আর মাধবন এত মেয়ে নিয়ে যজ্ঞ ফজ্ঞ করছে, সেখানে অজয় দেবগন একটা ট্রিক খাটাচ্ছে, ওটা দেখতে ভিজুয়ালি জিনিসটা খুব ইন্টারেস্টিং। এবার আমি বুঝতে পারছি, দেখো হিন্দি ছবির মতো বাজেট একটা গুজরাটি ছবিতে নেই। বাট ওয়াশ ওয়ানে যেটা ওরা করেছিল, যে যে ভিজুয়ালটা দেখিয়েছিল, কানে পুরো এরকম ঢুকিয়ে দেয়, কাঁচি ঢুকিয়ে দেয়, ওই কালা করে দেয়, তারপরে ওর জিভটা কেটে দেয়, ওই যে ইন্টারেস্টিং, ওটা মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। এখানে একটা কিছু ইউনিক টেকনিক ওর মানে অ্যাপ্লাই করা উচিত ছিল, মানে জিনিসটা খুব ইজিলি সলভ হয়ে গেল। যেটা আমার মনে হয়েছে, যেটা অরিত্র বলছে, আমার মনে হয়েছে কি একদম ক্লাইম্যাক্সের যে পোর্শনটা আসে না, যে ওই বক্সটা বাজিয়ে দেয়, সবার কানের মধ্যে তালা লেগে যায়, ওটাকে এতটাই কম সময়ের জন্য রেখেছে, মানে ছবির যে মজাটা, মানে ওটা কি, ওটা মানে ওটা দেখে আমরা মস্তি পাচ্ছি, কিন্তু মস্তি পেয়ে উঠে বসছি শেষ হয়ে যাচ্ছে। মানে একদম মানে 0.5 সেকেন্ডে ওই যে সিনটা ধাপ করে সবাই কানে চাপলো, মানে ওটার আগে জিনিসটার মধ্যে যে হিরোইক অ্যাপ্রোচটা বা এর যে কিছু যায় আসে না, এর খালি নিজের মেয়েকে ওই ভার্স থেকে বার করতে হতো, এটাকে এস্টাবলিশ করতে হতো, এবং তারপরে আবার ওই যে হিরো এবং ওর যে একটা স্ট্র্যাটেজি রেডি আছে এটাকে এস্টাবলিশ করতে হতো, এবং ওই 5 সেকেন্ডটাকে কমসে কম 1 মিনিট টানতে হতো, তাহলেই ব্যাপারটা হয়ে যেত। কারণ ওই জিনিসটার মজা কিন্তু আবার লেগেছে, যখন সুইচটা টেপে চারিপাশে করে আওয়াজটা হচ্ছে, ওটা কিন্তু হেভি লাগছিল, কিন্তু এত কম ব্যবহার, এটা হয়ে গেছে সমস্যার 1 নম্বর। আর সেকেন্ড হাফটা মূলত সমস্যা হচ্ছে কি, দেখবে প্রচুর কনভারসেশন, যে ওখানে বলে যাচ্ছে যে ও আমার দেখবে ভাস থেকে চলে গেল, কতবার ডাকলাম আসলো না, ঠিক আছে, তুই 10 টাকাটা ওকে ফেরত দে, মানে এত কিছু যে এক্সপ্লেন করলো, এত এক্সপ্লেন করার দরকারই ছিল না জিনিসটা। এবং মানে এত কিছু হয়েছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে জিনিসটা কোথায় চলে আসলো, একটা বাড়ির মধ্যে, একটা বাসের মধ্যে। তুমি ভাবো এরকম একটা জায়গা থেকে ছোট, আরো পুচকে, এরকম একটা জায়গায় আসলো, যেখানে উল্টো হয় সিনেমায়, এইটুকু জায়গা থেকে শুরু হয়, আস্তে আস্তে ওটা বড় জায়গায় চলে যায়। তো এটা আমার মনে হচ্ছে সেকেন্ড হাফে
না কিন্তু না রূপম, ওরা না আমি বেসিক্যালি জিনিসটাকে ফ্লিপ করতে চেয়েছে, ওরা বেসিক্যালি ফ্লিপ করতে চেয়েছে জিনিসটাকে, কিছুটা ইন্টেনশনালিও করেছে, কিন্তু ওটা ব্যাকফায়ার করেছে। মানে ওটা যতটা পে অফটা দেওয়ার মজাটা সেটা দিতে পারছে। সেকেন্ড হাফে কিন্তু যেখানে ধরো হিরো বলে দিচ্ছে যে তুমি যা করার করো না, আমি দেবো না এই লোকটাকে, ওই জায়গাটা অব্দি কিন্তু মজাই ছিল। বা ইভেন বাসেও যে কনভারসেশন, সেখানে যে ও এক লাইনে বোঝায় ওর যে পারপাসটা কি, ওর ইন্টেন্টটা কি, বা ওর মানে আইডিওলজিটা কি, সেই অব্দিও মজা ছিল। ওটা দেখবে একটা জ্ঞানের মতো কিন্তু আসে না, জাস্ট এসে বেরিয়ে যায়। কিন্তু হুম প্রবলেমটা হয়ে গেছে আমার মনে হয় ক্লাইম্যাক্সে, যে ক্লাইম্যাক্সের শোডাউনটা যদি একটা হেভি হয়ে যেত, তাহলে কিন্তু জিনিসটা অন্য লিগে চলে যেত। না আমি হলে আমার কি করতাম বলতো, আমি আমি এই ছবিটার একটা সম্পূর্ণ অন্য দিক ভেবেছি। আমি ভেবেছিলাম ভিডিও করব, ভিডিও আর করিনি। আমি জানি না এই থিওরিটা কতটা খাটবে না খাটবে, তবে আমার যেটা মনে হচ্ছে কি বলতো, যে এখানে আমি ব্যাপারটা ফুলটায় কলেজ করে দিতাম, ঠিক আছে? কলেজ করে দিয়ে অ্যান্টাগনিস্ট আসছে, এসে এবার এরকম ভাবে সবাইকে অলরেডি ম্যানুপুলেট করে ফেলেছে সমস্ত কলেজের ছাত্রীদেরকে, একটা উমেন্স কলেজ দেখাতাম। এবার সেখানে আহ, একটা মেয়েকে লিডার করে দিচ্ছে, ঠিক আছে? যে ও ও মানে সবাই ম্যানুপুলেটেড, লিডারও, মানে লিডারও যাকে করছে সেও আর কি তাকেও আর কি নিয়ে করে দিয়েছে আর কি বশীকরণ। কিন্তু ওকে একটা লিডার করে দিচ্ছে, এবার ওরা ওর নেতৃত্বে গোটা শহর জুড়ে আর কি এখন তাবাহি করে বেড়াচ্ছে। এবার ক্লাইম্যাক্সে গিয়ে যে প্রোটাগনিস্ট সে অ্যান্টাগনিস্টের হচ্ছে ওরকম ভাবে মানে প্রথমবারের মতনই জিভ কেটে দিচ্ছে, কিন্তু জিভ কেটে দেওয়ার পরেও দেখছে যে আহ, তখনও আর কি বশীকরণ কাটেনি আর কি, তখন প্রোটাগনিস্ট সম্পূর্ণরূপে ক্লুলেস হয়ে গেছে। এবার তখন টুইস্ট আসছে এটা, যে যে মেয়েটাকে লিডার করে দিয়েছিল বেসিক্যালি ওই মেয়েটা হচ্ছে যে প্রথম পার্টের ভিলেন, তারই মেয়ে। এবং সে প্রথম থেকেই হচ্ছে মানে আর কি কথা বলতে পারে না, সে জন্ম বোবা আর কি। যে কারণে সে এত বছর ধরে এটাকে ইয়ে করেছে, মানে আর কি মানে সে আয়ত্ত করেছে যে কিভাবে আমি কথা না বলেও বশীকরণ করতে পারবো। এবং সেটা ওই মোমেন্টে যখন প্রোটাগনিস্ট বুঝতে পারছে যে এখনো মেয়েগুলোর উপর ওটা ওয়ার্ক করছে না, এবং প্রত্যেকের মানে তখনও বশীকরণে রয়েছে, তখন এটা রিভিল হচ্ছে যে অ্যাকচুয়ালি ও লিডার, ও অ্যাকচুয়ালি বশীকরণ হয়ে নেই। ও জাস্ট এটাকে এই যাকে অ্যান্টাগনিস্ট এতক্ষণ আমরা সেকেন্ড পার্টে ভাবছিলাম সে বেসিক্যালি পুতুল আর কি, মানে সে আর কি ফেস আর কি, যে আচ্ছা ঠিক আছে এই অ্যান্টাগনিস্ট, আসলে সে অ্যান্টাগনিস্ট নয়, লিডারটা মেয়েটাই অ্যান্টাগনিস্ট। এবং তারপর ও বাবাকেও ওটা শিখিয়ে দিচ্ছে, যে বাবার জিভ কেটে দেওয়া হয়েছে প্রথম পার্টে ভিলেনে, তাকেও গিয়ে কানে কানে মন্ত্রটা শিখিয়ে দিচ্ছে, এবং তখন দুজন ভিলেন হয়ে যাচ্ছে, প্রোটাগনিস্ট একা হয়ে যাচ্ছে। এবং এমন তাবাহি সারা শহর জুড়ে হয়েছে যে আর্মি নেমে গেছে, এবং আর্মি নেমে যাওয়ার জন্য এই দুজন সেই মুহূর্তে ওখান থেকে পালিয়ে যাচ্ছে সমস্ত ছাত্রীদেরকে নিয়ে, কলেজের ছাত্রীদেরকে নিয়ে। এখান থেকে থার্ড পার্টে কন্টিনিউ হতো। তার মানে এরকম যদি কিছু ওরা করতে পারতো। আই উইশ এই ভিডিওটা অজয় দেবগন দেখতে পাবে, এবং অজয় দেবগন দেখে আই সালা চলো এবার হবে। এবং আমি অডিয়েন্স জিজ্ঞাসা করতে চাই, আজকে অডিয়েন্স এটার উত্তর দেবে রুপিয়া রুপিয়া না করে। সেটা হচ্ছে সাগর নীল যত সুন্দর ব্যাখ্যা দিয়েছে, সাগর নীলের কি ইমিডিয়েটলি একটা ছবি বানানো উচিত কি উচিত না? আপনারা comment করুন। যদি 20টার বেশি কমেন্ট হয় যে সাগর নীল সিনেমা বানাবে, শর্ট ফিল্ম বানাবে, তাহলে আগামী 3 মাসের মধ্যে সাগর নীল একটা সিনেমা নিয়ে আসবে, এবং সেই সিনেমাটা প্রেজেন্ট করবো টিনিয়ারি কথা থেকে। আপনারা যদি কমেন্ট বেশি হয় তাহলে কবে থেকে বলছি বানাও বানাও বানাও। যাই হোক, চলো চলো দর্শকেরা জানাবে কিরকম লেগেছে এই থিওরিটা। আর আমরা মিরাই নিয়ে একটুখানি আলোচনা করে দেখো। কারণ এখানে একটা হ্যাঁ জিনিস অ্যাডও হতে পারে, যে ওই যে ধরো হ্যাঁ মেয়েটা, মানে যদি ধরো তুমি হ্যাঁ এখানেই এন্ড করতে চাও, যে ওই হুম মেয়েটাকে ধরো মানে প্রোটাগনিস্ট হারাতে পারছে না, সেই সময় যদি এটা হয় যে জানকি বডিওয়ালা ধরো হারালো ওকে, মানে জানকি বডিওয়ালা যে অ্যাকচুয়ালি হুম প্যারালাইজড অবস্থায় হুম ছিল, ও যদি আবার হারায়, হুম, কারণ হ্যাঁ ছেলে ভার্সেস ছেলে ছিল, এবার মেয়ে ভার্সেস মেয়ে যদি হয়, হতেই তাহলে পারে, ব্যাপারটা হতেই পারে, হতেই পারে। হ্যাঁ 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 হ্যাঁ। বা অ্যাকচুয়ালি এরকম হতে পারে যে কন্টিনিউয়েশনটা হয়ে গেল, এবার থার্ড পার্টে। কারণ দেখো ভাই, আমাদের প্রডিউসারের কথা ভাবতে হবে, তুমি এরকম খালি ডিরেক্টরদের কথা ভাবলে হবে না, থার্ড পার্টে এটাকে নিয়ে যেতে হবে। তা ভাব, নিয়ে গিয়ে এবার হচ্ছে জানকি ভার্সেস ওই ভিলেনটা, মানে ওই মেয়ে ভিলেনটা করে দেবো আর কি। দিয়ে এবার থার্ড পার্টে আর বাবা ভার্সেস বাবা না, এবার মেয়ে ভার্সেস মেয়ে। অথবা অথবা এরকম হতে পারে যে দুটো ভিলেন হয়ে গেল, এখানে বাবা আর মেয়ে প্রোটাগনিস্ট, মানে দুজন ভার্সেস দুজন আচ্ছা আর কি, এরকম হয়ে গেল। আচ্ছা আবার এটাও হতে পারে, এই থিওরি থেকে আমার একটা জিনিস মাথায় এলো, যে ধরো মেন যে ভিলেনটা, যে ফার্স্ট পার্টের যে ভিলেন প্রতাপ, প্রতাপ নিজের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এই মেয়েগুলোকেও নিয়ে গেছে নিজের সাথে, কিন্তু ওর হুম ভাইটা রয়ে গেছে। এবার ধরো আমাদের যে হুম হিরো, ঠিক আছে, হুম ও ধরো এবার মানে দেখেছে যে ভাই একে তো এমনি হারাতে পারবো না, বারবার এই ট্রিক হুম হবে না, তো এবার আমাকেও বশীকরণ শিখতে হবে। তো ওর ভাইটাকে হুম বলছে যে তুই আমাকে শেখা। এবার ও শিখে হুম নিয়েছে, দিয়ে ধরো ও হুম লড়তে যাচ্ছে ওই পাওয়ারটা সমেত, মানে ওই পাওয়ারটা নিয়েই হুম। লড়তে যাচ্ছে, সেটাও একটা করা যায়। অ্যাকচুয়ালি ভাসের ওয়ার্ল্ডটা এত বেশি ইন্টারেস্টিং যে তোমার হাতে অনেক অপশন রয়েছে, যে তুমি নানান রকমের ভাবতে পারবে।
কারণ তুমি যুক্তিকে একটু সাইডে সরিয়ে রাখতে পারো ফর দ্য সেক হ্যাঁ অফ ওই এঙ্গেজমেন্ট বা থ্রিল বা এন্টারটেনমেন্ট, তখন তুমি অনেক কিছু নিয়ে করতে পারছো। তো যাই হোক, আমরা আমরা একটুখানি মিরাই নিয়ে আলোচনা করিনি, মিরাইয়ের ট্রেলার নিয়ে আমরা শেষ আলোচনা করবো, বাকি মোটামুটি টপিক কভার হয়ে গেছে। তোমরা মিরাইয়ের ট্রেলার নিয়ে বললে, তুমি দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, আমি জানি না তোমরা নোটিস করেছো কিনা, মিরাই ট্রেলারটা যেখানে শেষ হয় ওখানে একটা গান বাজে, ঠিক আছে? ওটা তোমরা কি নোটিস করেছো? ওটা বাহুবলীর গান। ওটা তাই নাকি? বাহুবলীতেই আছে, না না মানে না ওটা না। বেসিক্যালি শিব শিব স্তোত্র আর কি ওটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যখন ওই প্রভাস শিবলিঙ্গটাকে তোলে না, প্রভাস যখন হুম হুম শিবলিঙ্গটাকে তোলে ফার্স্ট পার্টে, দিয়ে হুম গিয়ে হুম রেখে দেয় ঝর্ণার নিচে, হুম ওখানে যে হুম। দেখবে গানটা বাজে, ওইটাকেই আচ্ছা এখানে ব্যবহার করেছে, বাট সুরটাকে পাল্টে দিয়েছে। মানে ওটা তো একটা, মানে ওটা তো আচ্ছা। বাহুবলীর নয়, মানে ওটা ইউনিভার্সাল, হুম হুম সেটাকেই হুম ব্যবহার হুম করেছে এখানে। বাট ওইখানটা যে বিজিএমটা হুম হুম। আউটস্ট্যান্ডিং, মানে যেখানটা ওই রামকে দেখাচ্ছে আর ওর পিছনে ওইটা মানে সুপার ভিজুয়ালস, তো হুম হুম। এক্সট্রাঅর্ডিনারি লেগেছে আমার। দারুণ দারুণ। আমার খালি একটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ চমৎকার, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খুব ভালো। আমার খালি তেজা সাজ্জার প্রেজেন্স আর ভিলেনের প্রেজেন্স ভালো লাগেনি। ভিলেনের নাম মনোজ বাঞ্চু না কি যেন একটা, বোধ আমি আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। আমার এই কি দুজনের মনে করছো? প্রেজেন্স ভালো লাগেনি। এই দুজনকে মানে যদি একটু প্রেজেন্স ভালো হতো তাহলে জমতো ট্রেলারটা, মানে ট্রেলারটার অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ছিল। আমার তেজা সাজ্জাকে আমার ভালো লাগে না, এবার যাদের ভালো লাগে তাদের ট্রেলারটা খুবই ভালো লাগে। বলো রূপম দা, রূপম, বলো। তেজাকে আমার যেটা মনে হয়েছে, সাগরের মতো আমার ভালো লাগেনি ব্যাপারটা বলবো না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে ভাই তুই পরপর দুটো কাইন্ড অফ সুপার হিরো ফিল্ম করছিস, দুটোর মধ্যে এরকম ভাই মাইথোলজি রেফারেন্স রয়েছে, দুটো ছবিতে তো লুক এক, এক্সপ্রেশন এক, মানে অ্যাটলিস্ট হুম লুক নিয়ে তো বলতে একটু চেঞ্জ করে যে হ্যাঁ আমি এটাতে একটু ছোট চুল রাখলাম বা একটু বিয়ার্ড রাখলাম বা কিছু, দুটো তুমি পাশাপাশি রেখে দাও, মনে হবে একটা গ্রাম থেকে বিলং করতে একটা শহর থেকে বিলং করে, আর কিচ্ছু না, বা ইভেন আমি তোমাকে হানুমানের বলছি, কিছু নেই। হনুমানের আগে ওর একটা ছবি আছে জম্বি রেড্ডি বলে, ওটা তো সেম লুক, জম্বি রেড্ডি আমি দেখেছি। প্রশান্ত ভার্মাই করেছিল ওটাও। হ্যাঁ দেখেছি, সেম লুক, কি করা যাবে। বাদ বাকি আমার ভিজুয়ালি ভালো লেগেছে, আর ওরা কিন্তু এআই দ্বারা ইনহ্যান্স করেছে, ওরা এআই পার্টিকুলার শর্ট এই ট্রেলারে দেখায়নি, কিন্তু ফুটেজটাকে ইনহ্যান্স করেছে, ফলে ওটা আরো বেটার লাগছে দেখতে। আমার খুবই ভালো লেগেছে আর কি ভিজুয়ালি এটা। যাই হোক, মিরাই চলো। আমাদের থেকে প্রচুর এক্সপেকটেশন আছে আমার মনে হয়। মিরাইটা তুমি যদি দেখো যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির টপ টপ প্রোডাকশন হাউসেস এরা ডিস্ট্রিবিউট করছে। হ্যাঁ, হিন্দিতে ধারণা করছে, ধমাল মালায়ালামে করছে। কোকুলাম করছে। আর দেখো, মিরাইয়ের যে সাবজেক্টটা না, এই ধরনের সাবজেক্টই হিন্দি অডিয়েন্সের মধ্যে পেনিট্রেট করতে পারে, মানে হঠাৎ করে একটা বাস শেষে লেভেল 2 এসে করতে পারবে না। মিরাইয়ের সাবজেক্টটা হুম। সেই পোটেনশিয়ালটা রয়েছে। আর যেহেতু হনুমানেও এই হিরো ছিল তেজা সাজ্জা, কে বলতে পারে যে একটা মেবি একটা 1-1.5 কোটি টাকার ওপেনিং নিল, তারপর ওয়ারত তো এমন হলো যে এটাও অনেক দূর চলে গেল আর কি। হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই, খুব সম্ভব। ঠিক এখানে তো আছে, বোধহয় আজকে ধারমা আমরা, করছে না, এখানে তো বোধহয় হ্যাঁ ধারমা হ্যাঁ করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ধর্মা ধর্ম। আজকে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। আজকে আমরা অনেক আলোচনা করেছি, তার মধ্যে মাঝখানে আমরা একটুখানি ভাটও বকেছি, তবে একটাই কথা আবারও বলবো, সেটা হচ্ছে আপনারা যদি কমেন্ট করেন যে সাগর নীল দাস সিনেমা চাই, আর্টিস্টিক সেভেন সিনেমা চাই, তাহলে সিনেমা আসবে খুব শীঘ্রই, 2 মাসের মধ্যে, বা সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা বাহ সেটা বাহ, বললেই, ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রূপম দা ডেটও দিয়ে দিচ্ছে, আলাদাই ভাই, ঠিক আছে। আমি রূপম আমি রূপম নিজে 4 বছর ধরে সিনেমা বানায়, ঠিক আছে, আর ওকে বলছো 2 মাসের মধ্যে বানাও। না না, 4 বছর ধরে বানিয়েছি। কি কি সব কথা, 4 বছর ধরে কি বানিয়েছি? রূপম হচ্ছে কে আহ, আসিফ, কে আসিফ ছিল না, 12 বছর ধরে বানিয়েছিল মুগলে আজম। না না, রূপম দার হচ্ছে প্রাইম এক্সাম্পল যে ইন্ডিপেন্ডেন্ট ছবি কত কষ্টের মধ্যে দিয়ে আটকে 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 একটু 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 করে হয় আর কি। না আমি যাই হোক। আমি সবাইকে বলি, মানে আমি না এই কথাটাতে বিশ্বাসই করি না যে আমি খুব কষ্ট করে সিনেমা বানিয়েছি, আমি এটা না না, কখনো সেটা বলিও, নয়। মানে হুম। আমি এটা সত্যি বিশ্বাসই করি না। মানে আমি আগের দিন বলছিলাম, জিতান সুদা বলছিল যে এটা খুব একার লড়াই বা কিছু, আমার কথা হচ্ছে কি বলতো অরিত্র, আমরা অনেক প্রিভিলেজড, অনেক, যে আমরা ভাই অ্যাটলিস্ট নিজেদের স্বপ্নর যে পাথটা দেখেছি তার মধ্যে অল্প হলেও তো হাঁটতে পারছি। তো সেখানে আমি সিনেমা বানাবো, সেটা 3 বছর লাগুক 4 বছর লাগুক বা আমার টাকা খরচ হোক, যাই হোক, এর থেকে অনেক কষ্ট লোকে করেছে, এবং আমি তো চাই নতুন নতুন ছেলেমেয়েরা সিনেমা বানাক, আসুক, না তারা যেন ডিপ্রেস না হয়ে যায় দেখে যে ভাই এত কষ্ট করছে অরিত্র, সাগরনীল, রূপম, আমাদের তাহলে না আরো না কত না, কষ্ট হবে। কষ্ট ইন দ্য সেন্স কি বলতো, তোমার ছবিটা অনেকবার আটকেছে, এটা তো সত্যি কথা, এটা তো মানবে, এইটাই হচ্ছে বিষয়টা। মানে আপনারা যাই চিয়ার হোক, আপ, নিশান্তি ট্রেলার দেখেছো? সাগরনীল ছবি নিশান্তি ট্রেলার, আমার তো নিশান্তি ট্রেলার নিশাঞ্জি দেখেছো? ট্রেলার,
আমার ব্যাপক লেগেছে, হ্যাঁ আমার ব্যাপক লেগেছে কিন্তু ওটা আমি ওটা মজা এন্ডে পেয়েছি। একটা হিট ডায়লগ আছে, বলছে आप डिसाइड कीजिए आपको क्या मुगले आजम बनना है कि हम आपके है कौन। হ্যাঁ पिक्चर হ্যাঁ दोनों হ্যাঁ बराबर, হ্যাঁ। তোমরা पिक्चर दोनों আরেকটা बराबर। ছবি আরেকটা ছবির টিজার এটা তো দেখেছো? পুরো, না এটা তো পুরো কাশ্যপের না ভাইবটা পাওয়া গেছে, মানে গ্যাংস্টার পুরো দেখবে নওয়াজ আর হুমা যেভাবে প্রেম করে ওই ব্যাপারটা এখানে প্রোটাগনিস্টের মধ্যে রয়েছে আর কি। এটা ওই হচ্ছে একদম ধরনের ওই ব্যাপারটা। মুক্তাবাদ গ্যাংস অফ ওয়াসেপুর জোনে, মানে হ্যাঁ অনেকদিন হ্যাঁ এই হ্যাঁ। জোনটাই ছিল। এটা মুক্কাবাজ, হ্যাঁ মুক্কাবাজ, আমার মনে হয় বেশি মুক্কাবাজ জনের। আর মুক্তাবাদ আরেকটা টিজার তোমরা দেখেছো? আরেকটা টিজার কি তোমরা দেখেছো? সেটা হচ্ছে কি ওই হন্টেড। Haunted? ইস, হ্যাঁ ওই টিজারটা। এই ও এগুলো নিয়ে ভাই, আমরা পরের দিন আলোচনা করবো, এগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো, হন্টেড ফন্টেড নিয়ে পরের আরে দিন দূর, আলোচনা হবে। হন্টেড নিয়ে আর আলোচনা করতে পারছি না, আমি বেরিয়ে যাবো ভিডিও ছেড়ে। হন্টেড Haunted, হন্টেড নিয়ে না না, শোনো হন্টেড নিয়ে হন্টেড আলোচনা হবে। নিয়ে আলোচনা বেশি লোকে চায় বোকা, হন্টেড নিয়ে তো খিল্লি করবো। হন্টেড নিয়ে আলোচনা হবে। আমি লাস্টে একটাই কথা মানে আমি বলবো। ছোটবেলায় হাতিম দেখতাম না, ওই হাতিমের আরে বসিয়ে দিয়েছে হাতিম বিয়ে অনেক করতে। ভালো হতো, হাতিম অনেক ভালো, হাতিম মানে হাতিম হাতিম অনেক ভালো গল্প ছিল। হাতিম হ্যাঁ আর ওই হ্যাঁ, যে নন্টমাইন্ড ভালো ছিল। ওগুলো ভাই দেখতাম, ওগুলো মস্তি পেতাম দেখতে, মানে ওগুলো হ্যাঁ ভাই ইমোশন। আর সেখানে এখানে এটা কি দেখাচ্ছে, ওই দাবার ছকের মতো মেজে ফেজে করেছে। এই পে থি মানে উসে এই পে দেখা থা, মানে ওখানে ঝর্ণার মাঝখান থেকে মিঠুন দা উকি মারছে, কি জালি একটা টিজার করেছে। আর আমার মনে হয় বিক্রম ভাটের মাথায় অত সাদা চুল আছে, যতগুলো সিনেমা বানিয়ে ফেলেছে আর তার মধ্যে বেশিরভাগই ফ্লপ হয়েছে। এবার ওই লোকটা রিটায়ারমেন্টের দরকার, খালি একসময় আমিষা পাটিলকে নিয়ে যা পেরেছে বলে গেছে, এরকম বাল বিচি বানিয়ে গেছে। যাই হোক, এই চলো চলো আমরা আজকের মতন র্যাপ আপ করি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এতই, রূপমদা যতই বলুক যে এই এলাকা খুব ভালো এবং আমরা একদম স্ট্রাগল করছি না, ডেফিনেটলি রূপমদার সমস্ত কথা শিরোধার্য, কিন্তু আমি বলতে চাইছি যে আমাদের সাবস্ক্রাইবার কিছুতেই বাড়ছে না। তো তোমরা একটুখানি, তোমরা ডিপ্রেস, তোমরা স্বীকার করবে না ডিপ্রেস, তাহলে মানুষজন সাবস্ক্রাইব করার কথাটা চ্যানেল করছে সেখানে বলে অব্দি না, এটা হতে পারে? একটু সাবস্ক্রাইব করার কথা তোমরা বলো, এ কি যে এই চ্যানেলে কিছু হবেই না, কেউ সাবস্ক্রাইব করবেই না, আমরা বলবো না একটা সময় অব্দি অ্যাটলিস্ট এটা একটা রূপন্দা আমি বলে তুমি তারপরে বলবে, একটা সময় অব্দি অ্যাটলিস্ট এটা নিয়ে ডিসকাশন হতো যে আমরা আমরা ব্যবসায়ী একেবারেই নই, আমরা শুরুতে বলতে ভুলে যাই। এখন এমন হয়ে গেছে যে আমরা সাবস্ক্রাইবের কথা বলি না, অন করি, আলোচনা করি, শেষ করে দিই। আমি আমি একটা জিনিস আরে বলবো। শোনো, আমি একটা কথা বলতে চাই, মোহনলাল একটা কথা রূপমদাকে, বলতে না চাই। না 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 অরিত্রদা শোনো, এই তুমি আর আমি দুজনে মিলে রূপমদাকে যেভাবে আটকাই, ঠিক আছে, এইভাবে অনির্বাণ ভট্টাচার্যকে আটকানো হচ্ছে না, চাইলে দাঁড়াও, আটকানো যেতে পারে। একটা জিনিস বলে নে। আমি একটা জিনিস বলি, দাঁড়া। মোহনলাল একটা কথা বলেছে একটা ইন্টারভিউ, দেখো আমার খুব ভালো লেগেছে, বলছে আই ওয়ন্ট স্পিক অ্যাবাউট মাই ফিল্ম উইল স্পিক অ্যাবাউট ইটসেলফ। সেরকম আমরা কেন সাবস্ক্রাইব করতে বলবো, যদি আমাদের কথার মধ্যে দম থাকে, ঠিক আছে, ও, তাহলে পিপল উইল অটোমেটিক্যালি সাবস্ক্রাইব। আচ্ছা ওরা আচ্ছা শুনতে আচ্ছা। আসবে, ওদের ভালো লাগবে, ওরা যদি চারটে জিনিস শিখতে পারবে, এন্টারটেইনও হবে, প্লাস চারটে নতুন জিনিস জানবে, সিনেমার এনথুজিয়াজম বাড়বে, সেটাই আশা রাখি। আমি তো তোমাদের কবে থেকে বলে আসছি পুরোনো সিনেমা রিভিজিট করি, ভালো ভালো সিনেমা নিয়ে কথা বলি, এই লেটেস্ট চলো আপডেট চলো, নিয়ে আমি কথা বলি। একদম 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 একটা টপিক ধরি, ঠিক আছে, একটা সিনেমা। আমি অডিয়েন্সের থেকে এরকম ফিডব্যাক পেয়েছি, আপনারা যদি মানে আমাদের সাথে আগ্রি করেন, আমরা ভাবছি এরকম কমেন্ট করবেন, তাহলে আমরা এই লেটেস্ট মানে যে কোনো ছবির ট্রেলার টিজার নিয়ে আমরা কথা বলবো না। হ্যাঁ বলবো, কিছু কিছু বলবো, তবে সব সময় সেটা নিয়ে আলোচনা শুধু করবো না। আমরা পুরোনো সিনেমা রিভিজিট করব, এই সিনেমার আমাদের হঠাৎ করে সিনেমা নিয়ে কেন আমাদের ভালো লাগা শুরু হলো, বা পার্টিকুলার কোন সিনেমা আমাদের ভীষণ ইন্সপায়ার করেছে, আমাদের এই কলেজ লাইফে বা স্কুল লাইফে সিনেমা দেখা এবং এখনকার দেখা কতটা আলাদা হয়েছে, বা আমাদের পার্সোনাল লাইফেরও মজার মুহূর্ত টুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি দেখছিলাম অনেক শোনো আমি, লোক কমেন্ট এগুলো বলছে যে তোমরা এরকম না ক্যাজুয়ালি করো। হ্যাঁ, বল বল সাগর বল। আমি বলছি একটা পার্টিকুলার সিনেমা এখনই আমরা তিনজনে মিলে ঠিক করি, মানুষের সামনেই ঠিক করি, তারা জেনে রাখবে যে এই সিনেমা নিয়ে আসবে ভিডিও। যদি আমরা এটা না করি তাহলে আমাদের আসবে না। আমরা কথা বলে দিই এখন থেকে যে ঠিক এই আছে, সিনেমা নিয়ে আমরা পরের দিন চলো, করবো, আমি বলো। আমি প্রথমে একটা সাজেশন দিচ্ছি, তারপর তোমরাও বলো। আচ্ছা আমাদের আচ্ছা, প্রথম আমরা শুরু করি হচ্ছে বিশাল ভারদ্বাজের শেক্সপিয়ার অ্যাডাপ্টেশন, তিনটে যে ট্রিলজি আছে, তিনটে নিয়ে। ওকে ওকে, চলো চলো, ডান দারুণ, ডান ডান, চল ডান ডান। চলো ঠিক আছে, এটা হচ্ছে, ঠিক আছে, চলো চলো, তো ঠিক আছে, এই মকবুল, নোটেই হ্যাঁ হ্যাঁ মকবুল, ওমকার, হেদার। হ্যাঁ দাদা, আমরা এই পজিটিভ নোটেই শেষ করছি, ঠিক আছে। আশা করি দর্শকেরা খুব আনন্দ পাবে এই অ্যানাউন্সমেন্টে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, টাটা চলো টাটা। চলো।